উঁচু পাহাড়ের চূড়ায় একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে সাদ্দাম ও সালমা। দুজনেই পাহাড়ের চূড়ান্ত উঁচুতে। প্রবল ঠান্ডা হাওয়া এসে তাদের শরীরে শিহরণ জাগিয়ে তুলছে। সালমার শাড়ির আঁচলটা মুক্তভাবে উড়ছে খোলা বাতাসে, চুলগুলো সামান্য এলোমেলো। সালমা সাদ্দামের বাহুতে মাথা রেখে, সাদ্দাম মুখে হাসি রেখে মৃদু মিষ্টি কণ্ঠে বলে, বিয়ের পর এটাই আমাদের প্রথম যাত্রা ছিল। কাজের চাপে, বিভিন্ন দায়িত্ব কর্তব্যর ভারে 3 বছরেও তোমাকে কখনো কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি। দূর দূরান্ত না হলেও কাছাকাছি তো অনেক ঘুরেছি। আমি চাই না কাজের ফাঁকে তুমি কষ্ট করে সময় বের করে আমাকে দাও। শুধু আমার পাশে তুমি সারা জীবন থাকলেই হবে। সাদ্দাম সালমাকে আলগোছে বাহুর মধ্যে আগলে নেয়, চোখে চোখ রেখে বলে, এই জন্যই তো তোমাকে আমি এতটা ভালোবাসি। সালমা কেন যেন খানিকটা লজ্জা পেল। সে সাদ্দামের বুকে বুক গুজে ফেলে। সাদ্দাম তার কাণ্ড দেখে হাসতে থাকে। দুজনে চুপচাপ কাটাতে থাকে রঙিন মুহূর্ত। সালমা ও সাদ্দামের বিয়ে হয়েছে 3 বছর। তাদের বিয়েটা ছিল ভালোবাসার। দুজনের পরিবারকে মানাতে কম কষ্ট করতে হয়নি তাদের। সাদ্দামের বাবা আনসার চৌধুরী ছিলেন খুব কঠোর মানুষ এবং তাদের অবস্থানও বেশ পাকাপোক্ত, ধনী, নামিদামি। অপরদিকে সালমার পরিবার ছিল মধ্যবিত্ত। সাদ্দাম বাবাকে সালমার কথা জানাতেই সে সঙ্গে সঙ্গে না জানিয়ে দেয়। এদিকে সাদ্দাম কিছুতেই সালমাকে ছাড়া বাঁচবে না। তাদের সম্পর্কটা ছিল বেশ দীর্ঘ বছরের। শেষমেশ অনেক কাঠখড় পুড়িয়ে আনসার চৌধুরীকে রাজি করানো গেছে। প্রথমে না মানলেও বিয়ের পর আনসার চৌধুরী পুত্রবধূকে অনেক স্নেহ করতেন, মেয়ের আদরে রাখতেন। কারণ সাদ্দাম ছিল চৌধুরী বাড়ির বড় ছেলে। সেক্ষেত্রে সালমা বড় বৌমা হওয়ায় আদর যত্নের অভাব হতো না। তবে তাদের বিয়ে 3 মাসের মাথায় আনসার চৌধুরী মারা যায়। তারপর থেকে সাদ্দামের দায়িত্ব বাড়তে থাকে। তারা 2 ভাই 1 বোন। সাদ্দামের ছোট ভাই নাদিম তখনও তার পড়াশোনা শেষ করতে বছর 2 বাকি। অপরদিকে ছোট বোন নীলাও বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে। এই জন্য বাধ্য হয়েই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় সাদ্দামকে। নিজেদের কোম্পানির সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। বোনের বিয়ে, ভাইয়ের পড়াশুনোর খরচ, সংসার খরচ সব কিছু চালাতে হয় তাকেই। নতুন বিয়ে করেও সালমাকে বিন্দুমাত্র সময় দিতে পারত না সে। তবে সালমা বুদ্ধিমতীর মতো সব কিছু সামলে নিয়েছে। বছর ঘুরতেই তাদের কোল আলো করে জন্ম নেয় অয়ন। এরপর তাদের ব্যস্ততা আরও শতগুণ বেড়ে যায়। এভাবেই মাসের পর মাস কাটতে থাকে। সাদ্দাম নিজের দায়িত্ব পালনেও অনড় থাকে। বোনের বিয়ে আর ভাইয়ের পড়াশোনা শেষ করিয়ে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে কিছুটা হালকা হয়। এরপরই মাথায় বুদ্ধি আসে, এইবার অন্তত একটু ঘোরাঘুরি প্রয়োজন। তবে তারা দুজন একা নয়, পরিবারের সবাই মিলে একসঙ্গে চলে আসে রাঙামাটি সাজেক ভিলা। সাদ্দাম সালমাকে বলে, আয়ান কোথায়? অয়ন নীলার কাছে। নীলা অয়নকে নিয়ে কোথাও একটা গেছে। এতক্ষণ হয়ে গেছে, কান্নাকাটি করবে না? কান্না করলে এতক্ষণ নিয়ে চলে আসতো। সাদ্দাম সালমার কথায় মাথা ঝাঁকিয়ে হ্যাঁ মেলায়, তারপর ভাবুক দৃষ্টিতে বলে, তোমার কি জায়গাটা পছন্দ হয়েছে? সালমা উৎসুক হয়ে জবাব দেয়, হ্যাঁ অনেক। তুমি তো জানোই বরাবরই পাহাড় আমার পছন্দ। এই জায়গাটা একদম বেস্ট। কি সুন্দর প্রকৃতি চারপাশে। আমিও জানতাম তোমার জায়গাটা পছন্দ হবে। তবে 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 কি? মনে হয় আজকেই আমাদের এখানে শেষ দিন। কালকে সকালেই ফিরে যেতে হবে। কেন? আমরা তো আজকেই আসলাম, আবার কালকেই ফিরে যাব। তুমি তো বলেছিলে কমপক্ষে 5-6 দিন থাকবো, প্রয়োজনে আরও সময় বাড়াবে। হ্যাঁ বলছিলাম, তবে দেখলেই তো আস্তে আস্তে খাবার টেবিলে দুপুরে কি হলো। সেটা তো সামান্য ব্যাপার। দোকানিদের সাথে এরকম হবে, এটাই স্বাভাবিক। এই সামান্য ইস্যু নিয়ে চলে যাওয়ার কি আছে? আমি এটা বলতে চাইছি না। তাহলে? এখানে চারিপাশে যারা আছে তাদের প্রায় সবাই উপজাতি। দেখলে দুপুরে সামান্য একটা বিষয় নিয়ে উপজাতি লোকটা কি করেছিল। এটা থেকেই বোঝা যাচ্ছে তারা স্বভাবগতভাবেই বাঙালিদের উপর রাগান্বিত। উপজাতিরা দেশের হুলস্থুল পরিস্থিতি তৈরি করেছে, সাধারণ মানুষদেরকে আক্রমণ করছে। আমার ভয় হচ্ছে আমরা না আবার ওদের ক্ষোভের শিকার হই। আমি বুঝি না আমাদের প্রতি ওদের এত ক্ষোভ কিসে। ঝামেলা ছোট থেকেই অনেক বড় হয়ে গিয়েছে। যদিও
দোকানিরা ভালো, হট্টগোল করছে অন্নপ্রাসের গ্রামের উপজাতিরা, তবে এরাও যে করবে না তার গ্যারান্টি কি? তাছাড়াও সরকার জরুরি নোটিশ দিয়েছে আজ, যারা যারা পাহাড়ি এলাকায় ট্যুরিস্ট আছে তারা যেন খুব দ্রুত শহরের মধ্যে চলে যায়, যে কোনো সময় পাহাড়ে আক্রমণ করতে পারে। এর জন্য আমার খুব টেনশন হচ্ছে। তাহলে তো আমাদের অনেক বড় বিপদ। এত কিছু জানার পরেও এখানে কেন নিয়ে আসলে আমাদের? আমি বুঝতে পারিনি ঘটনাটা এত দ্রুত মারাত্মক রূপ নেবে। তবে চিন্তা করো না, আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না। খুব ভোরেই আমরা এখান থেকে রওনা হব। সালমা সাদ্দামের দিকে সন্তুষ্ট নজরে তাকায়। দুজনে পাহাড়ের চূড়ায় পা ঝুলিয়ে বসে থাকে। সময় কাটতে থাকে নির্বিঘ্নে, নির্ভয়। তারার ঝলমলে আকাশে মুহূর্তেই অন্ধকার নেমে এসেছে। কালো মেঘ জমেছে চারপাশে। চলছে বৈশাখ মাস। কয়েকদিন পরপরই বৈশাখী ঝড় ঝাপটা লেগেই আছে। যখন তখন ঝুমঝুম বৃষ্টি, ঝড়ো হাওয়া, যেন ইদানিং আবহাওয়া। সালমা সাদ্দামকে বলে, আমাদের মনে হয় এখন চলে যাওয়া উচিত। ঝড় বইছে, যে কোনো সময় বৃষ্টি নেমে আসবে। আমিও চাই বৃষ্টি নামুক, ভিজিয়ে দেখ দুজনকে। প্রকৃতির সাথে আমরাও ভিজবো, স্মৃতিটা আমার করে রাখবো। কিন্তু আমি ভিজলে তো অয়নেরও ঠান্ডা লেগে যাবে। স্মৃতিটা স্মৃতিটা আমার করে রাখবো। একদিনের জন্য কিচ্ছু হবে না, প্লিজ। আর কিছু ঘন্টা থাকবি, এই সুযোগ আর কখনো পাবি কিনা ঠিক নেই। সাদ্দাম সালমার হাত শক্ত করে চেপে ধরে। প্রশ্নবিদ্ধ চোখে তাকায় তার দিকে। সালমা আর কিছু বলে না, না চাইলেও থেকে যায় সাদ্দামের জোড়াজুড়িতে। তবে কেন যেন তার মনের মধ্যে ছটফট করছে, কেমন এক অস্বস্তি অনুভব করছে সে। মন বলছে আজকে খুব খারাপ কিছু একটা হবে। দুজন পাহাড়ের চূড়াতেই থেকে যায়। ধীরে ধীরে আবহাওয়া বেগ পাচ্ছে। মৃদু হাওয়া থেকে ঝড় বইছে এখন। কিছুক্ষণের মধ্যেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে তা মুষলধারে বৃষ্টিতে রূপ নেয়। সাদ্দাম সালমাকে জড়িয়ে নিয়ে আনন্দ উদযাপন করতে থাকে। সালমাও মেতে ওঠে আনন্দে। দুজনে ভিজতে থাকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। হঠাৎ নিচ থেকে উচ্চস্বরে ডাক ভেসে আসে। কেউ সাদ্দামের নাম ধরে জোরে জোরে ডাকছে। সাদ্দাম সালমা দুজনেই চমকে ওঠে। তোমার নাম ধরে কে ডাকছে এভাবে? এটা তো সবুজের কণ্ঠ, ও এভাবে ডাকছে কেন? কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আমার অনেক ভয় করছে। মন বলছে খুব খারাপ কিছু একটা ঘটবে। ভয় পেও না, তোমার অযথাই এমন মনে হচ্ছে, কিচ্ছু হবে না, আমি আছি তো। সাদ্দাম সালমার হাত ধরে নিচে নামতে থাকে। চারপাশে অন্ধকার, সৌরবিদ্যুতের আলো জ্বলছে খানিক দূরে দূরে। এতে কিছুটা পথ পরিষ্কার হয়েছে। পাহাড় থেকে সিঁড়ির মতো ঢালু হয়ে নেমে এসেছে রাস্তাগুলো। পাথরের বৃষ্টি ফোঁটা পড়ে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। দুজনে পা টিপে টিপে নিচে নেমে আসে। নিচে সাদ্দামের ছোট ভাই সবুজ অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে সবুজ, এভাবে ডাকাডাকি করছিস কেন? ভাইয়া, আমাদের দ্রুত এখান থেকে পালাতে হবে। পালাতে হবে মানে? কি হয়েছে সবুজ? ভাইয়া, ভাবি আমাদের এত কথা বলার সময় নেই, চলো হাঁটতে হাঁটতে বলছে। দুজনে সবুজের পেছন পেছন কোয়ার্টারের দিকে এগিয়ে যেতে থাকে। সবুজের হাত পা ভয়ে থরথর করে কাঁপছে। কি হয়েছে আমাদেরকে খুলে বল, এত ভয় পাচ্ছিস কেন? উপজাতিরা বাঙালিদের ওপর আক্রমণ শুরু করেছে। রাঙামাটির চার প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। ধীরে ধীরে এদিকেও এগিয়ে আসছে। যেখানে যাকে পড়ছে তাকেই মেরে ফেলছে। হঠাৎ সব কিছু হারায়। আইন শৃঙ্খলা বাহিনীও কুলিয়ে উঠতে পারছে না। সরকারি জারি এসেছে, দ্রুত রাঙামাটি ছেড়ে ট্যুরিস্টদের পালাতে হবে, নয়তো কেউ প্রাণে বেঁচে পালাতে পারবে না। ও মাই গড, আমাদের তাহলে দ্রুত পালানো উচিত। যত দ্রুত সম্ভব তত দ্রুত পালাতে হবে। ধীরে ধীরে ওরা আমাদের ঘিরে ফেললে সর্বনাশ। কেউ প্রাণে বেশি পালাতে পারবে না। তবে বিপত্তি ঘটছে অন্য জায়গায়। কি বিপত্তি? নীলা আর রাজীব চারপাশ ঘুরতে বের হয়েছে। ওরা এখনো হোটেল ফেরেনি। ফোনেও পাওয়া যাচ্ছে না। কোথায় আছে, কিভাবে আছে, আমি কিছু বুঝতে পারছি না। সালমা সবুজের কথা শুনে আটকে ওঠে। নীলার কাছেই তো অয়ন রয়েছে, ওদের কিছু হয়ে গেল না তো? তুমি চিন্তা করো না ভাবি, উপজাতিরা এখানে এদিকটায় পৌঁছতে পারেনি, মানে এখন পর্যন্ত ওদের কিছু হয়নি। আমি লোক পাঠিয়েছি, খুব শীঘ্রই চলে আসবে। আর আমরা এখনই রওনা দেব। না, আমি অয়নকে ছাড়া কোথাও যাব না।
ওদের কিছু হবে না, ড্রাইভার ওদেরকে নিয়ে সেফলি বাড়ি ফিরবে। হোটেল আর 5 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে সবাইকে বের করে দিয়েছে, সবাইকে সবার মতো চলে যেতে বলেছে। আমরা এভাবে হোটেলের বাইরে অপেক্ষা করলে বিপদ বাড়বে। বাইরে খোলামেলায় 4 জন মানুষ দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। কিন্তু তাই বলে ওদেরকে না নিয়ে আমরা ফিরে যাব? ওদের বিপদের মুখে ফেলে আমাদের পালিয়ে যাওয়া উচিত হবে? এছাড়া আর কোনো উপায় নেই ভাইয়া। ওরা পশ্চিম দিকে আসে, ওদিকটায় এখন সেফ। ওদিকে পৌঁছাতে পৌঁছাতে ড্রাইভার ওদেরকে পেয়ে যাবে। আমরা আমাদের এদিকটায় বেশি জনমানব থাকে, তাই এদিকটায় আগে আক্রমণ হবে, আমাদেরকে পালাতেই হবে। না, আমি অয়নকে ছাড়া কিছুতেই যাব না। আমার ছেলেকে রেখে আমি কোথাও যাব না। তারা কথা বলতে বলতে হোটেলে পৌঁছায়। হোটেলের সবাই আতঙ্কে পালিয়ে গেছে। প্রত্যেকটা দরজায় বড় বড় তালা ঝুলছে। সবুজের স্ত্রী কেয়া ব্যাগপত্র নিয়ে হোটেলের ছাউনিতে দাঁড়িয়ে আছেন। সামনে ঝুম বৃষ্টিতে ভিজছে রিজার্ভ করা গাড়িটা, আর তাদের নিজস্ব গাড়ি নীলাদের খুঁজতে বের হয়েছে। সবুজ কেয়াকে বলে। তুমি এভাবে বাইরে দাঁড়িয়ে কেন? কেয়া ইতিমধ্যে ভয়ে থরথর করে কাঁপছে। সে কাঁপতে কাঁপতে জবাব দেয়। হোটেলের মালিক প্রত্যেক দরজায় তালা ঝুলিয়ে পালিয়েছে, আমাকেও বের করে দিয়েছে। চলো, আমাদেরকে এখনই যেতে হবে। না কেয়া, আমরা আরও একটু অপেক্ষা করি। ড্রাইভার এর মধ্যেই অয়নদের নিয়ে চলে আসবে। আমি অয়নকে রেখে কিছুতেই যাব না। এখন পাগলামি করার সময় নয়। এখানে 4 জনের জীবন মরণের প্রশ্ন। আমরা এখন না গেলে কেউ বাঁচব না। আর ড্রাইভার ওদেরকে নিয়ে ঠিক চলে যাবে। ছি কেয়া, তুমিও তো একজন মেয়ে। একজন মেয়ে হয়ে তুমি আমাকে এই কথা কিভাবে বলতে পারলে? আমি কিভাবে আমার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে নিচে পালিয়ে যাব? আমি কিছুতেই যাব না। ভাবি, ওদের কিছু হবে না। ওরা যে সাইডে আছে ওই সাইডে বিপদমুক্ত। আপাতত সর্বপ্রথম এখানে আক্রমণ হবে, তাই প্রথমে আমাদের পালাতে হবে, নয়তো আমরা কেউ বাঁচব না। আমি মরে গেলেও যাব না। যতক্ষণ না ওরা ফিরে আসছে ততক্ষণ আমি কোথাও যাব না। ভাইয়া, তুমি তোমার বউকে বোঝাও। আমরা এখানে বেদায় সময় নষ্ট করছি। আমি তোমাদের জন্য আমার এবং আমার স্ত্রীর প্রাণের ঝুঁকি নিতে পারবো না। সাদ্দাম কি করবে কিছুই বুঝতে উঠতে পারছে না। একদিকে সন্তানের চিন্তা, অন্যদিকে 4 জনের জীবনের ঝুঁকি। সে হতাশ হয়ে পড়ে। গাড়ির ড্রাইভার বাইরে মাথা বের করে কর্কশ কণ্ঠে বলে। সাহেব, আপনারা যাইবেন নাকি আমি চলে যাব? বেশি টাকার কথা বলছেন বলেই রিক্সা নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছি। আপনার এখানে এত সময় নষ্ট করলে তো আমাকে প্রাণ হারাতে হবে। আমিও বাবা এভাবে এখানে থাকতে পারবো না। ঘরে আমার সন্তান স্ত্রী আছে। যা করবেন দ্রুত করুন, নয়তো আমি চলে যাব। সবুজ সাদ্দামকে বলে। ভাই প্লিজ, তোমরা বোঝার চেষ্টা করো। যত সময় নষ্ট হচ্ছে আমরা ততই ঝুঁকির মধ্যে জড়িয়ে পড়ছি। তাড়াতাড়ি যেতে হবে আমাদের। গাড়িটা চলে গেলে আর গাড়ি পাবো না, তখন অকালে প্রাণ হারাতে হবে সবাইকে। তাছাড়া এতক্ষণে ড্রাইভার নিশ্চয়ই ওদেরকে পেয়ে গেছে, হয়তো এতক্ষণে রাঙ্গামাটির বাইরেও চলে গেছে। তুমি যাই বলো সবুজ, আমার মন কিছুতেই মানছে না। আমার মন বলছে আমার ছেলে খুব বড় বিপদে আছে। আমি ওদের ছাড়া কিছুতেই যেতে পারবো না। তাহলে ভাবি, তুমি একাই এখানে থেকে যাও। তোমার জন্য তো আর আমরা প্রাণ হারাতে পারি না। আমরা চলে যাব। সবুজ, তুমি চলো, আমরাই যাই। হ্যাঁ ভাইয়া, তোমরা না গেলে বলে দাও, আমরা চলে যাচ্ছি। এভাবে বিপদের মধ্যে থাকতে পারবো না। তাছাড়া মনে রেখো, এই গাড়ি একবার গেলে আর কোনো গাড়ি তুমি পাবে না। তখন এখানে উপজাতিদের হাতে মরতে হবে। মানে ফেরার মতো একটাই রাস্তা আছে তোমাদের হাতে। এখন কি করবে সেটা তোমরাই ভেবে বলো। সাদ্দাম নির্বাক হয়ে যায়। সে কিভাবে একজন মাকে বলবে ছেলেকে এমন পরিস্থিতিতে রেখে পালানোর কথা। সাদ্দাম দোটানায় পড়ে যায়। একদিকে সন্তানের প্রাণ, অপরদিকে স্ত্রী সহ 4 জনের জীবন। তবে কষ্টসাধ্য হলেও সাদ্দাম চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ওদিকে ওদের ড্রাইভার পেতেও পারে। সাদ্দাম সালমাকে বলে। সালমা, তুমি আর জেদ করো না। আমাদের এখান থেকে দ্রুত পালিয়ে যাওয়া উচিত। ড্রাইভার এতক্ষণে অয়নকেও পেয়ে গেছে। তুমিও এটা বলছো? তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ ড্রাইভার ওদেরকে পেয়ে গেছে? যদি না পায়, আমি অয়নকে এভাবে দোটানায় রেখে কিছুতেই যেতে পারি না।
সালমা, বোঝার চেষ্টা করো, আমাদের বেঁচে ফেরার মতন একটাই রাস্তা রয়েছে। এভাবে জেদ ধরে থাকলে আমাদের কেউই বাঁচাতে পারবে না। আমরা ওখানে গিয়ে বিশাল সেনাবাহিনী এনে ওদের উদ্ধার করে নেব। আমরা না গেলে নিজেদের মারবো, ওদেরও খারাপ কিছু একটা ঘটে যাবে। আমার মন কিছুতেই যেতে চাইছে না। আমার মন বলছে আমার ছেলের বড় একটা বিপদ হয়েছে। সে কখন থেকে আমার মন কু ডাকছিল। তুমি যেমনটা ভাবছো এরকমটা কিচ্ছু হয়নি। সালমা, প্লিজ বোঝার ট্রাই করো। আমরা এখানে যতটা সময় খরচ করেছি, মৃত্যুর আশঙ্কা আমাদের ততই ঘিরে ধরেছে। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমরা এখনই ফিরে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সুস্থ অবস্থায় আয়ানকে তোমার কাছে ফিরিয়ে দেব। সালমা তবুও রাজি হতে চায় না। এদিকে সময় গড়িয়ে চলেছে। অবশেষে উপায় না পেয়ে সাদ্দাম তাকে জোর করে গাড়িতে টেনে তোলে। সালমার মন কিছুতেই মানছে না। ছেলেকে এই বিপদে রেখে কোনো মাই যেতে চাইবে না। সালমা ছোটাছুটি শুরু করে, ডুকরে কেঁদে ওঠে। তবে লাভ হয় না। ড্রাইভার গাড়ি স্টার্ট করেছে। গাড়িটা আস্তে আস্তে রাঙামাটি থেকে বের হতে থাকে। পাহাড়ের নিচে ছোট্ট একটা কুড়ে ঘরের অবস্থা খুব শোচনীয়। খড়কুটোর চালা, খড়কুটোরই বেড়া, কোনো মতে মাথা গোজার মতো ঠাঁই রয়েছে। বৃষ্টির পানিতে চালের খড়কুটোগুলো খসে খসে পড়ছে। ভেতরে টিমটিমে একটা লণ্ঠন জ্বলছে। মেঝেতে মাথায় হাত দিয়ে শঙ্কিত মনে বসে আছে কামরুল। তার সামনেই রাবেয়া প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে তুলছে। রাবেয়া রীতিমতো ভয়ে থরথর করে কাঁপছে। হিমেল আবহাওয়াতে তার কপালে মৃত ঘাম জমেছে। যা নেবে তাড়াতাড়ি গুছিয়ে নাও রাবেয়া, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আমার খুব ভয় করছে। ভয়ের কিছু নেই, আমি আছি তো। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। ওরা আমাদের ধরতে পারবে না। ঠিক কোনোভাবেই পালিয়ে যাব। আমরা তো এখানেই বহু বছর থাকি, সবাই জানে আমরা কেটে কুটে কোনো মতে সংসার চালাই। তবুও কি ওরা আমাদের আক্রমণ করবে? আমরা যত এখানে সাধারণ মানুষ হই, তবু উপজাতি আমাদের উপর আক্রমণ করবে। ওদের মন বলতে কিচ্ছু নেই। যেভাবে হোক এই শহর ছেড়ে আমাদের পালাতে হবে। রাবেয়া দ্রুত হাতে ব্যাগ গুছিয়ে নেয়। ব্যাগে শুধু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। ব্যাগ গোছানোর শেষে দুজনে ঘর থেকে বের হয়ে আসে। বাইরে ঝড় বইছে, ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি। কামরুল রাবেয়ার হাতটা শক্ত করে ধরে স্যাঁতস্যাঁতে রাস্তা ধরে এগিয়ে যায়। পিচ্ছিল উঁচু নিচু পাথরের রাস্তা বৃষ্টির পানিতে আরও পিচ্ছিল হয়ে উঠেছে। দুজনেই পা টিপে টিপে এগিয়ে যায়। একবার পা ফসকে পড়লেই গুরুতরভাবে আঘাত পাবে। দুজনেই চলতে চলতে হঠাৎ রাবিয়ার পা জোড়া থেমে যায়। থেমে গেলে কেন? আমাদের হাতে বেশি সময় নেই, দ্রুত এসো। তুমি কিছু শুনতে পাচ্ছ? কি? কোথাও থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চার কান্নার আওয়াজ? কামরুল রাবেয়ার কথায় কান উঁচু করে শোনার চেষ্টা করে। সত্যি কান্নার আওয়াজ শুনে কামরুল চমকে ওঠে। হ্যাঁ, তাই তো, আমিও পেয়েছি। কিন্তু এখানে বাচ্চা কোথা থেকে আসলো? আমিও তো কিছু বুঝতে পারছি না। চলো তো আমরা খুঁজে দেখি। কামরুল আর রাবেয়া এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে। প্রচণ্ড ঝড়ে গাছপালা ভেঙে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুজনেই তন্ন তন্ন করে খুঁজতে থাকে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে। কামরুল কিছু একটা দেখে হঠাৎ চমকে ওঠে। রাবেয়াকে চিৎকার করে ডাকে। রাবিয়া, এদিকে এসো, দেখো। রাবেয়া কামরুলের চিৎকারে তার দিকে ছুটে আসে। পাথরের উপর উপর হয়ে পড়ে আছে দুজন। তাদের মাঝখানে একটা বাচ্চা শোয়া অবস্থায় কান্না করছে। রাবেয়া গিয়ে তড়িঘড়ি করে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। কামরুল দুজনকে উল্টো শোয়ায়। একজন ছেলে একজন মেয়ে, দুজনেই জ্ঞান হারিয়েছে। মাথা ফেটে রক্ত চুইয়ে পড়ছে। কামরুল বেশ কয়েকবার তাদের ঝাঁকায় তোলার চেষ্টা করে, তবে তারা ওঠে না। জ্ঞান হারিয়েছে অনেক আগেই। এবার কি করব আমরা? ওদের হাসপাতালে নেওয়ার মতন পরিস্থিতি বা সময় কোনোটাই আমাদের হাতে নেই। তাছাড়া আজ হসপিটাল খোলাও পাওয়া যাবে না। ওদের দেখে মনে হচ্ছে দম্পতি, আর বাচ্চাটাও ওদেরই। আমারও তাই মনে হচ্ছে। এবার আমরা কি করব? আমাদের হাতে বেশি সময়ও নেই। যাই হোক, বাচ্চাটাকে এভাবে রেখে যাওয়া উচিত হবে না। তার ওপর ঝড় বৃষ্টির সময় কোনো ক্ষতি হয়ে যাবে। তুমি কি বলছো? আমার বাচ্চাটা নিয়ে যাব? তাছাড়া উপায় কি? এভাবে একটা বাচ্চা তো রেখে যেতে পারি না। এভাবে নিয়ে যাওয়া ঠিক হবে? আমরা কি এই দম্পতি দেখা আর কখনো পাবো? ওই ঝামেলা কতদিন চলবে ঠিক নেই। এর মধ্যে চাইলে আর এখানে আসতেও পারবো না।
ততদিন এরা কোথায় যাবে সেটাও জানি না। নিশ্চয়ই এখানে থাকবে না, তাহলে বাচ্চারা কিভাবে তাদেরকে ফিরিয়ে দেব? এখন এত কিছু ভাবার সময় নেই। এত কিছু ভেবে আমরা তো এভাবে বাচ্চাটাকে ফেলে যেতে পারি না। পরেরটা পরে দেখা যাবে। এখানে রেখে যাওয়া মানে এই মাসুম বাচ্চাটাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া। আমি একজন মা হয়ে কখনোই এটা করতে পারবো না। পরে যে কোনোভাবে এদেরকে ঠিক খুঁজে বের করে তাদেরকে তাদের সন্তান ফিরিয়ে দিব। ঠিক আছে, তাই হবে। তাছাড়া উপজাতির বাচ্চাকে পেলেও প্রাণে বাঁচতে দিবে না। চলো, আমরাই তাকে আমাদের সঙ্গে নিয়ে যাই। এখানে থাকাটা আমাদের জন্য নিরাপদ নয়। যে কোনো সময় আক্রমণ হতে পারে, দ্রুত আমাদের পালাতে হবে। অয়ন একাধারে কেঁদেই চলেছে। রাবেয়া কিছুতেই তার কান্না থামাতে পারছে না। অনেক চেষ্টা করেও অয়নের কান্না থামে না। কামরুল রাবেয়ার দিকে নিজের কোলে অয়নকে তুলে নেয়। অয়ন কামরুলের কোলে এসে কিছুক্ষণের মধ্যেই চুপ হয়ে যায়। কামরুলের কোলে আসতেই বাচ্চা চুপ হয়ে যাওয়া দেখে রাবেয়া অবাক হয়ে যায়। সাথে সাথে দুজনেই মুচকি হেসে ওঠে। 11 বছর পর দ্রুত গতিতে রাস্তায় জঞ্জাট পেরিয়ে বাসটা চলছে সামনের দিকে। জানালার পাশে মন খারাপ করে বসে আছে কামরুল। তার পাশেই বসে রয়েছে রাজু। রাজু চুপচাপ বসে আছে, মাঝে মধ্যেই কিছুটা উসখুস করছে। বাবাকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে তার ভালো লাগছে না। বাবা, তোমার কি মন খারাপ? ছেলের কণ্ঠে কামরুলের চেতনা ফেরে। আমি জানি মায়ের জন্য তোমার মন খারাপ। আচ্ছা বাবা, মা আবার কবে ফিরবে? কামরুল গোপনে দীর্ঘশ্বাস ফেলে। সে কিভাবে বলবে ছেলেকে তার মা আর কোনো দিন ফিরবে না। তার মা যে পৃথিবীর মায়া ত্যাগ করে তাদেরকে ছেড়ে আজীবনের মতো চলে গেছে। কামরুল সত্যিটা গোপন করে স্পষ্টভাবে বলে। তোমার মা ফিরবে, খুবই শীঘ্রই ফিরবে। অবুঝ রাজু বাবার কথা শুনে বিশ্বাস করে নেয়। সত্যি বলছো? আমার মা আবার আসবে তো? তাহলে সবাই যে বলছে মা আর কখনোই ফিরবে না। ওরা মিথ্যা বলছে, তোমার মা আবার ফিরবে। হ্যাঁ বাবা, আমি ওদের কথা বিশ্বাস করি না। ওরা আমাকে অনেক ভয় দেখায়, মিথ্যা বলে। ওরা এটাও বলে আমি নাকি তোমাদের আপন ছেলে না, তোমরা নাকি আমাকে কুড়িয়ে পেয়েছ। কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি তো জানি আমি তোমাদেরই ছেলে, তোমরাই আমার বাবা মা। কামরুল রাজুর দিকে আহত নজরে তাকায়। বুকের মধ্যে জড়িয়ে ধরে দু চোখের পাতায় অশ্রু বিন্দু জমতে থাকে। তা রাজুর অগোচরে মুছে ফেলে সে। রাজু বাবার বুক থেকে মাথা তোলে। বাবাকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বলে। বাবা, আমরা কোথায় যাচ্ছি? আমরা অনেক দূরে যাচ্ছি, অনেক বড় একটা বাড়িতে। তুমি যে বাড়িতে কাজ করো ওখানে? মেলা বড় বাড়ি ওদের, তাই না? হ্যাঁ, খুব বড়। ওরা খুব বড় লোক। আমিও আজকে থেকে ওখানে থাকবো। হ্যাঁ বাবা, তুই আজ থেকে আমার সাথে ওখানে থাকবি। ওখানে আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবে তো? আমি কিন্তু বলে দিলাম আমি ভালো একটা স্কুলে পড়বো। আমি অনেক পড়াশোনা করে আর্মি হব। তখন তোমাকে আর কষ্ট করে রোজগার করতে হবে না। তখন আমি রোজগার করব আর তুমি পায়ের ওপর পা তুলে খাবে। আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবে তো? হ্যাঁ দেব, তোর সব স্বপ্ন পূরণ করব আমি, সব স্বপ্ন। কামরুল আবারও ছেলেকে জড়িয়ে ধরে। রাজু বাবার বুকে স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে। কামরুল বড় একটা দীর্ঘশ্বাস ফেলে। সেদিন রাঙামাটি থেকে বাচ্চাটা নিয়ে চলে আসে তারা। উপজাতিদের সঙ্গে এই লড়াই চলে প্রায় 2 মাস। 2 মাস পর কামরুল রাবেয়া আবার বাচ্চাটা নিয়ে রাঙামাটি আসে। চারপাশে তন্ন তন্ন করে খুঁজে সেই দম্পতির কোনো খোঁজ পায় না। তাদেরকে আর কখনো খুঁজে পায় না। তারা চেষ্টা করেও উপায় পায় না। এদিকে রাবেয়া ছিল বন্ধ্যা। তাদের ছোট্ট সংসারে কোনো সন্তান হতো না। বাচ্চাটার আসল পরিবার খুঁজে না পেয়ে তারাই বাচ্চাটিকে নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে। তার নাম রাখে রাজু। বড় করতে থাকে নিজের সন্তান হিসেবে। কামরুল স্ত্রী সন্তান নিয়ে সিলেটের এক গ্রামে থাকতো। সেখান থেকে তাদের সংসার চালানো খুব কষ্টকর হয়ে উঠেছিল। এজন্য কামরুল গ্রামে স্ত্রী সন্তান রেখে ঢাকায় চলে আসে। ঢাকার এক বড় বাড়িতে কাজ করে মাসে মাসে গ্রামে টাকা পাঠাতো। এভাবেই তাদের সংসার চলছিল। হঠাৎ রাবেয়ার কঠিন রোগ ধরা পড়ে। বিভিন্ন চিকিৎসা সেবা করেও ঠিক হয় না। শেষমেশ এর পরিণতি হয় মৃত্যু। মৃত্যুর পর রাজু একলা হয়ে পড়ে। একা সে কিভাবে থাকবে? বাধ্য হয়ে কামরুল তাকে ঢাকায় নিয়ে যাচ্ছে। এখন থেকে রাজু তার সঙ্গে ঢাকাতেই থাকবে। প্রায় 5 ঘন্টা পর তারা এসে ঢাকায় পৌঁছায়। কামরুল রাজুকে নিয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। রাজু মাথা উঁচু করে বাড়িটা দেখে।
তার চোখ জোড়া জলজল করে ওঠে। এর আগে কখনো এত বড় সুন্দর বাড়ি দেখেছে কিনা সে জানে না। রাজু গ্রামে এক পাঠশালায় পড়াশুনো করত। সে খুব মেধাবী, খুব ভালো করেই বাংলা পড়তে থাকে। রাজু বাড়ির ওপরের লেখাটা পড়ার চেষ্টা করে। সেখানে বড় বড় অক্ষরে লেখা চৌধুরী বাড়ি। রাজু ঠোঁট নাড়িয়ে সেটা উচ্চারণ করে। বাবা, এটা চৌধুরী বাড়ি? এরা খুব বড় লোক, তাই না? হ্যাঁ, অনেক বড় লোক। খবরদার, বাড়ির কোনো কিছুতে হাত দিবি না। বাড়িতে দুজন আছে, খুব খিটখিটে। এটা সেটা ধরলে কিন্তু তোকে সহ আমাকেও বাড়ি থেকে বের করে দিবে। না না বাবা, আমি কিছুতেই হতে দেবো না। এই তো ভালো আছি আমরা। আচ্ছা বাবা, বড় লোক মানুষ মানে কি খারাপ খিটখিটে হয়? বড়লোক মানেই খিটখিটে নয়, সেটা ভেতরে গেলেই বুঝতে পারবি। ভেতরে দেবতা তুল্য দুজন মানুষ আছে, তাদের ব্যবহার দেখে তুই অবাক হয়ে যাবি। এই বাড়ির বড় সাহেব খুবই ভালো মানুষ, বড় ম্যাডামও খুব ভালো মানুষ। এরকম নিরহংকার সুশীল সুন্দর মনের মানুষ হয়তো আমি খুবই কমই দেখেছি। আচ্ছা চল, এভাবে আর বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ভেতরে আয়। কামরুল এক হাতে ব্যাগ, অপর হাতে রাজুর হাত ধরে ভেতরে এগিয়ে আসে। কামরুল ভেতরে এসে কলিং বেল বাজায়। ভেতর থেকে একজন মহিলা দরজা খুলে দেয়। কামরুল তাকে সালাম জানালে মহিলা উত্তর দিয়ে হেসে বলে, তুমি চলে এসেছো? এটা কি তোমার ছেলে? এর কথাই বলছিলে? জি মেম সাহেব, এটাই আমার ছেলে। মহিলা রাজুকে নিজের দিকে টেনে নেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। নাম কি তোমার? রাজু মহিলার ব্যবহারে প্রফুল্ল হয়ে ওঠে। মহিলার শরীরের থেকে কেমন মা মা গন্ধ আসছে, মায়ের মতোই আদর করছে। রাজু আদরে গলায় বলে, আমার নাম রাজু, আর ভালো নাম নিলয়। বাহ, খুব মিষ্টি নাম তো তোমার। তোমার মতো তোমার নামটাও মিষ্টি। রাজু হালকা পলক ফেলে মহিলার দিকে তাকায়। মহিলা খুব সুন্দর দেখতে, শরীরে প্রত্যেক পোশাকে গহনায় অভিজাতের ছোঁয়া। রাজু কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তার কাছে মনে হচ্ছে এটাই তার মা। দেখলেই কেমন মা মা অনুভূতি হচ্ছে। রাজু হালকা হেসে বলে, আপনিও খুব মিষ্টি দেখতে, ঠিক আমার মায়ের মতোই। মহিলা রাজুর কথায় কিছুটা হাসে। মা শব্দটা শুনে তার ভেতরে এক ভালো লাগা তৈরি হয়। তখনই ভেতর থেকে সাদ্দামের কণ্ঠ ভেসে আসে। সালমা, বাইরে কে এসেছে? তুমি ওখানে এতক্ষণ কি করছো? কামরুল এসেছে তার ছেলেকে নিয়ে। ওরা চলে এসেছে, ভেতরে নিয়ে এসো। সালমা রাজুকে নিজের কাছে টেনে নেয়, তারপর ভেতরে এগিয়ে যায়। পেছনে পেছনে কামরুলও এগিয়ে আসে। রাজু ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা দেখেন। বড় দুইতলা বাড়ি। বাড়ির ভেতরে নামি দামি নাম না জানা ফার্নিচার। রাজু অবাক চোখে দেখে সব কিছু। ভেতরে একদম মাঝখানে ডাইনিং টেবিল, সেখানে 3জন মানুষ বসে খাওয়া দাওয়া করছে। সালমা রাজুকে সেখানেই নিয়ে যায়। কেয়ার সবুজের প্লেটে খাবার তুলে দিতে দিতে আর চোখে রাজু আর কামরুলের দিকে তাকায়। তাদের দেখেই কেয়ার মুখায়ব চেঞ্জ হয়ে যায়। রাজুর ময়লা পোশাক দেখে চোখ মুখ জড়ো করে ফেলে। সাদ্দাম হেসে কামরুলকে বলে, কেমন আছো কামরুল? জি সাহেব, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এটা তোমার ছেলে? জি। ঠিক আছে, ওকে তোমার রুমেই রেখো, সমস্যা হবে না। সমস্যা হলেও বলতে পারো, হলে আরও একটা রুমের ব্যবস্থা করে দেব। না না সাহেব, আপনারা আমার জন্য যতটুকু করেছেন এটাই অনেক। আমার ছেলে আমার সাথেই থাকবে। সবুজ খেতে খেতে ভাইকে বলে, ওর ছেলে এখানে থাকবে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোরা তো বাড়িতে ছিলি না, তাই বলা হয়নি। কমরুলের স্ত্রী মারা গেছে, গ্রামের ছেলেটা কিভাবে থাকবে, সেজন্য আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। কেয়ার সাদ্দামের কথায় তেতে ওঠে, ছ্যান ছ্যান করে বলে, এখানে থাকবে মানে? এখন থেকে ওকেও আমাদেরকে খেতে দিতে হবে নাকি অন্য কোথাও খাবে? সালমা কেয়ার কথার জবাবে বলে, এটা কেমন কথা কেয়া? এখানেই থাকবে আর খাবে কোথায়? এখানেই খাবে। ভাবি, কিছু মনে করবেন না, তবুও বলতে হবে। এখন দ্রব্যমূল্যের যে দাম, একজন চাকরকে খাওয়াতেই কত টাকা, আবার নতুন আপদ টেনে আনার কতটা দরকার ছিল। কেয়ার কথায় কামরুল মাথা নিচু করে ফেলে। অপমানে তার মাথাটা আপনা আপনি নিচু হয়ে যায়। সাদ্দাম কামরুলের দিকে লজ্জিত চোখে তাকায়। কেয়াকে ধমক দিয়ে বলে, কেয়া, তুমি এভাবে বলছো কেন? একটা ছেলে আর কতটুকুই বা খাবে? যতই খাক না কেন, তাদের মুখের খাবার তুলে দেওয়ার মতন সামর্থ্য আমাদের আছে। অন্যকে দিলে সম্পদ ফুরিয়ে যায় না। পরবর্তী সময় আশা করছে কাউকে এভাবে বলবে না। ভাইয়া, তুমি কেয়াকে ধমকাচ্ছ কেন? ও তো ঠিকই বলেছে, এখন
ভদ্রতা মূল্যর যা দাম। আর তাছাড়া সামর্থ্য থাকুক কিংবা না থাকুক, কামরুলের সাথেও তো এই ডিল ছিল না যে তার ছেলেকেও আমাদের খাওয়াতে হবে। ছিল না ঠিক আছে, তবে এখন এই ছেলে কোথায় যাবে? কমরুল আমাদের বিশ্বস্ত একজন সিকিউরিটি, প্রায় 6-7 বছর যাবৎ আমাদের এখানে চাকরি করছে। বিপদে তার পাশে দাঁড়ানোর দায়িত্ব তো আমাদেরই, তাই না? সেটা না হয় বুঝলাম ভাইয়া, তবে ছোট লোকদের বেশি মাথায় তুলতে নেই। ওরা খেতে পেলে শুতেও চায়, এই যতই দেন না কেন ওদের পেট ভরবে না। কেয়ার কথায় কামরুল আরও অপমানিত বোধ করে। সালমা উত্তেজিত হয়ে বলে, কেয়া, একদম অপমানজনক কথা বলবে না। তাছাড়া এই বাড়ির সংসার খরচ আমরাও চালাই, বেশিরভাগ খরচ তো আমরাই করি। আমাদের সমস্যা না থাকলে তোমাদের কিসের সমস্যা? সালমার কথার ওপর কেয়া আর কিছুই বলতে পারে না, তবে মনে মনে ভয়ঙ্কর রেগে যায়। কামরুল ছলছল নয়নে সব কিছুই পর্যবেক্ষণ করে, তারপর ভাঙা গলায় বলে, ছোট মেম সাহেব, আপনারা ভুল বুঝবেন না। আমার ছেলে খাওয়া সহ সকল খরচ আমিই চালাবো। যে কয়েকটা পয়সা সেখান থেকে খাওয়ার খরচ কেটে রাখবেন, বাকি টাকা দিয়ে ওকে ভালো একটা স্কুলে পড়াশোনা করাবো। আবার পড়াশোনাও করাবে? তোমাদের ওই ছেলে পড়াশোনা শিখে কি করবে? শেষমেশ তো রিক্সা চালিয়ে খেতে হবে। আমার ছেলের স্বপ্ন বড় হয়ে সেনাবাহিনী হবে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব ওর স্বপ্ন পূরণ করতে। কেয়া কামরুলের কথায় হেসে ওঠে। তার সঙ্গে হাসিতে সবুজও মেতে ওঠে। সবুজ খেতে খেতে বলে, বামন হয়ে চাঁদ ধরতে চাইছো? সেনাবাহিনী হতে হলে কতটা যোগ্যতার প্রয়োজন সেটা বোঝো? আরে বাদ দাও তো, ওদের মতো মূর্খরা কিভাবে এত কিছু বুঝবে? সাদ্দাম কেয়ার সবুজ দুজনকেই ধমক দিয়ে থামিয়ে দেয়। ব্যাস, অনেক হয়েছে। ওদের একের পর এক অপমান করে চলছো তোমরা, আর একটাও কথা বলবে না। আর কমরুল, তুমি তোমার ছেলেকে নিয়ে নিজের রুমে যাও, সালমা খাবার পাঠিয়ে দিচ্ছে। কামরুল ঘাড় নাড়িয়ে সাই জানায়। সকলের অগোচরে চোখের জল মুছে এগিয়ে যায় বাড়ির বাইরে। রাজুর যথেষ্ট বুদ্ধি হয়েছে, ওরা যে তাদেরকে অপমান করেছে এটা সে জানে, তবে মুখে কিছুই বলে না, শুধু মনে মনে একটা জেদ তৈরি হয়। যেভাবেই হোক সে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলবেই। কামরুল চৌধুরী বাড়িতে সকল কাজকর্ম করে। রাতে বাড়ি পাহারা থেকে শুরু করে যা যা কাজ রয়েছে সব কিছুই কামরুলকে করতে হয়। শুধু রান্না বান্নার জন্য আলাদা মানুষ রাখা হয়েছে। চৌধুরী বাড়ির বাইরে ছোট্ট একটা ঘর রয়েছে, সেখানেই কামরুল রাজুকে নিয়ে কাটাতে থাকে। রাজুকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। প্রায় মাসখানেক পর শুক্রবার স্কুল ছুটি। রাজু নিজের ঘরে শুয়ে আছে। কামরুল সকাল সকাল বেরিয়ে পড়েছে বাজার করতে। রাজু ঘুমিয়ে বিভোর। হঠাৎ চোখে মুখে পানির ঝাপটা লাগতেই সে ধরফরিয়ে উঠে বসে। চোখ খুলেই দেখতে পায় কেয়া তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। রাজু ঘাবড়ে যায়। সে কেয়াকে প্রচণ্ড ভয় পায়, কারণ কেয়া উঠতে বসতে তাকে বিভিন্নভাবে কষ্ট দেয়, মারধর করে। কেয়া রাজুকে কর্কশ কণ্ঠে বলে, ছোট লোকের বাচ্চা, কতক্ষণ ধরে ডাকছি, মরে গেছিস নাকি? সব সময় শুধু জমিদারের মতো শুয়ে বসে কাটালে বাড়ির কাজগুলো কে করবে? তোর বাপ? রাজু ভয়ে ভয়ে বলে। আমি শুনতে পাইনি ছোট মা। রাজুর কথায় কে আরও ক্ষেপে যায়। হঠাৎ তার গালে চট করে একটা থাপড় বসিয়ে দেয়। রাজু ব্যথায় কেঁপে ওঠে। ফর্সা গালে 5 আঙুলের ছাপ বসে যায় মুহূর্তেই। কি বললি তুই আমাকে? ছোট মা? তোর ছোট মাকে? এত বড় সাহস পাস কোথা থেকে তুই? সামান্য কাজের লোক হয়ে আমাকে ছোট মা বলিস? রাজু এবার ভয়ে ভয়ে কেঁদেই ফেলে। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, বড় ম্যাডাম বলেছিল আমি যেন তাকে বড় আম্মু আর আপনাকে ছোট আম্মু ডাকি, এজন্যই আমি আপনাকে ছোট মা বলছি। ও বলেছে বলেই বলবি? আমি তো বলিনি। আর ভুলেও যদি কখনো আমাকে ম্যাডাম বাদে অন্য কোনো কিছু ডেকেছিস, তাহলে আমি তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। রাজু ভয়ে মাথা নত করে ফেলে। ছোট্ট একটা বিষয় নিয়ে কে রাজুকে অনেক বকাঝকা করতে থাকে। চেঁচামেচির আওয়াজে রাজুর ঘরে সালমাও আসে। রাজুকে কাঁদতে দেখে সে আঁতকে ওঠে। রাজুর পাশে বসে তার গালের দাগ দেখতে থাকে। ছোট, তুই রাজুকে মেরেছিস? হ্যাঁ মেরেছি, দরকার পড়লে আরও মারবো। কি এমন করেছে রাজু যার কারণে ওকে এত জোরে মেরেছিস? মারার আগে তোর হাত কাঁপলো না? তোর ঘরেও তো ওর মতো একটি মেয়ে আছে। কে আর সালমার কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে, চিৎকার করে বলে, না, হাত কাঁপলো না। আর তুমি আমাকে একদম জ্ঞান দিতে আসবে না।
ওই ছোট লোক ফকিনীর বাচ্চার কত বড় সাহস আমাকে ছোট মা বলে। এই কারণেই তুই মেরেছিস? আমি ওকে এটা বলতে বলেছিলাম। আমরা তো ওর মায়ের মতোই, আন্টি কিংবা চাচি বলতেও পারে। এই জন্যই আমি শিখিয়ে দিয়েছি যেন ছোট মা বলে। এতে সমস্যা কি আছে? সমস্যা আছে, তোমার না থাকলেও আমার আছে। কিছু মনে করো না ভাবি, একটা কথা বলতেই হচ্ছে। তোমার ছেলে পুলে নেই, এই জন্যই রাস্তার ছেলের মুখে মা ডাক শোনার ইচ্ছে জেগেছে। আমার তো এমন না, আমার মেয়ে আছে মা ডাকার জন্য। কোনো ফকিন্নির বাচ্চা আমাকে মা ডাকবে, এটা তুমি মানতে পারলেও আমি পারবো না। কেয়ার কথাগুলো সালমার বুকে গিয়ে বিঁধে সে নির্বাক হয়ে যায়, হতবাক হয়ে বলে, ছোট, তুই আমাকে এইভাবে বলতে পারলি? হ্যাঁ পারলাম ভাবি, আমি যা বলি মুখের উপরই বলি। আর একটা কথা বলি, শোনো, কাজে লাগবে। এইসব ফকিন্নিদের মাথায় তুলো না, পরে কিন্তু মাথা থেকে নামাতে ঝামেলায় পড়বে। তোমার সন্তান নেই বলে যাকে তাকে চৌধুরী বাড়ির ছেলের মর্যাদা দিয়ে রাখবে, এটা কিন্তু আমি মানব না। কেয়া কর্কশ কণ্ঠে কথাগুলো বলে চলে যেতে নিবে, আবারও থেমে যায়। তারপর রাজুকে উদ্দেশ্য করে বলে, এখানে তোকে বসে বসে খাওয়ার জন্য রাখিনি, কাজ করলে খেতে পারবি, নয়তো না খেয়ে থাকবি। তোর ছোট সাহেব বাইরে যাবে, জুতা পালিশ করতে হবে। তাছাড়া আমার কাজ আছে, জলদি আয়। আর এইবার যদি ডাকতে হয়েছে তাহলে বুঝতেই পারছিস আমি কি করতে পারি। কেয়া রাজুকে হুমকি দিয়ে গটগট করে বাইরে চলে যায়। রাজু ভয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সালমা নির্বাক হয়ে গেছে। সে নিঃসন্তান বলে কেয়া তাকে এভাবে অপমান করবে, এইটা সে মানতে পারছে না। সালমার কেমন যেন হৃদয় ভার হয়ে যায়। সে রাজুর দিকে আহত নজরে তাকায়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কান্না করিস না, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। সালমা কি থেকে কি বলবে ভেবে পায় না। সে উঠে বাইরে চলে যায়, এদিকে ওদিকে কোথাও দাঁড়ায় না, সোজাসুজি ছুটে নিজের রুমে চলে যায়। আজ অফিস ছুটি, সাদ্দাম এখনও ঘুমিয়ে রয়েছে। সালমা একবার ঘুমন্ত স্বামীর দিকে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে পানি ট্যাপ চালু করে দিয়ে চোখের পানি ফেলতে থাকে। ধীরে ধীরে কান্নার আওয়াজ বাড়তে থাকে। সালমা কাঁদতে কাঁদতে উচ্চারণ করে, সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এমন জীবন দিলে? কেন আমাকে নিঃসন্তান করে দিলে? সন্তান দিয়েও কেন আমার থেকে তাকে কেড়ে নিলে? কোথায় আছে আমার বুকের মানিক? কেন কেড়ে নিলে তুমি? কি ভুল করেছিলাম আমি? আমি কি এতটাই পাপী? আমি কি এতটাই পাপ করেছিলাম যার শাস্তি হিসেবে আমাকে সন্তান হারাতে হলো? কি এমন পাপ করেছিলাম যার কারণে মা ডাক শোনার মতো সৌভাগ্য হলো না? সালমা আহাজারি করে কাঁদতে থাকে। একটা মেয়ের কাছে বিয়ের পর শ্রেষ্ঠ সম্পদ তার সন্তান, কিন্তু সে তার শ্রেষ্ঠ সম্পদ আগলে রাখতে পারেনি। সে হারিয়ে ফেলেছে তাকে, হারিয়ে ফেলেছে একেবারের মতো। রাজু কান্না থামিয়ে বাইরে বের হয়ে আসে। বাড়ির সদর দরজায় 2 জোড়া জুতা রাখা হয়েছে। তার পাশেই খেলা করছে ফুটফুটে সুন্দর একটা মেয়ে। সে সবুজের একমাত্র মেয়ে ঐশী। এই চৌধুরী বাড়িতে সেই একমাত্র সন্তান। সাদ্দাম ও সালমার প্রথম সন্তান অয়ন হারিয়ে যায়। এরপর আর তাদের কোনো সন্তান হয়নি এবং ভবিষ্যতেও সালমা আর কোনোদিনও মা হতে পারবে না। সাদ্দাম অনেক চেষ্টা করেছে, দেশ বিদেশে ডক্টর দেখিয়েছে, তবুও কোনো লাভ হয়নি। রাজু ঐশীকে দেখে খুশি হয়ে যায়। ঐশী রাজুর সমবয়সী, দুজন একই স্কুলে পড়াশুনো করে। ঐশীর তুলনায় রাজু 2 ক্লাস ওপরে। যদিও তারা সমবয়সী, তবে ঐশী রাজুর সঙ্গে মিশতে চায় না। তবে রাজু ঐশীকে পছন্দ করে, তার সঙ্গে খেলাধুলো করতে চায়। রাজু ঐশীর দিকে এগিয়ে যায়। ঐশী রিমোট কন্ট্রোল একটা গাড়ি নিয়ে খেলা করছে। গাড়িটা ঐশীর রিমোট দিক নির্দেশনায় এদিক ওদিক ছোটাছুটি করছে। ঐশী বেশ আনন্দে খেলা করছে। রাজুও তার গাড়ি চালানো দেখে খুশি হয়। নিজেও একবার গাড়ি চালানোর ইচ্ছা জেগে ওঠে, তবে ভয়ে ভয়ে প্রকাশ করতে চায় না। রাজু খেলার আনন্দে জুতা পালিশের কথা ভুলেই যায়। মন দিয়ে অনেকক্ষণ যাবৎ ঐশীর খেলা দেখতে থাকে। ঐশী রাজুর দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কি করছো? এভাবে কি দেখছো? তোমার খেলনাটাকে দেখছি, গাড়িটা অনেক সুন্দর। আমিও আমার বাবাকে বলবো আমার একটা গাড়ি কিনে আনতে। রাজুর কথায় ঐশী জোরে জোরে হাসতে থাকে, ব্যঙ্গ করে বলে, এই গাড়ির দাম জানো? এটা আমার মামা আমেরিকা থেকে এনে দিয়েছে। তোমার বাবা আমাদের বাড়ির চাকর হয়ে এত দামি গাড়ি কোথায় পাবে? ঐশীর কথায় রাজু খুব অপমান বোধ করে।
যদিও এখন আর এইসব তার খুব একটা মনে লাগে না। ঐশী তার মায়ের মতোই প্রায় সময় রাজুকে অপমান করে। অপমানিত হতে হতে রাজুর অভ্যেস হয়ে গেছে। রাজু ঐশীর কথায় জোরপূর্বক হেসে বলে, ও, তাহলে তো গাড়িটা অনেক দামি। এত টাকা আমার বাবার নেই। আমরা তো বড় লোক না তোমাদের মতো, এখানেও কিনতে পারবো না। এত দামি গাড়ি কিনবে কিভাবে? আমরা যে দয়া করে খেতে দেই এর জন্যই খেয়ে বাঁচো, নয়তো খেতেই পারতে না। এত দামি গাড়ি কেনা তো কল্পনা। রাজু ঐশীর কথায় কিছু বলে না, চুপচাপ দেখতে থাকে গাড়ির দিকে। রাজু দেখতে দেখতে হঠাৎ সাহস জুগিয়ে ঐশীর কাছে একটা আবদার করে বসে। ঐশী, তোমাকে একটা কথা বলবো। যা বললে তাড়াতাড়ি বলো। খেলার মধ্যে বারবার ডিস্টার্ব করা আমার পছন্দ নয়। আমাকে একবার গাড়িটা চালাতে দেবে? রাজুর কথায় ঐশী তার দিকে কড়া চোখে তাকায়। ঐশীর তাকানো দেখে রাজু দমে যায়, ভয়ে আমতা আমতা করে বলে, আচ্ছা, দেওয়া লাগবে না। আমার খুব ইচ্ছা করছিল গাড়িটা চালাতে, এই জন্যই বলে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে। ঐশী কিছুক্ষণ একটা কথা ভেবে তারপর রাজুকে বলে, আমি তোমাকে গাড়ি চালাতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। ঐশীর কথায় রাজুর বাচ্চা সুলভ মনটা জলজল করে ওঠে। কি শর্ত? আমার কাছে পড়াশোনা অনেক বোরিং লাগে, একদম ভালো লাগে না। টিচার অনেক হোমওয়ার্ক দিয়েছে, তুমি যদি সেগুলো করে দাও তাহলে আমি গাড়িটা চালাতে দিতে পারি। তবে হ্যাঁ, এই কথা কিন্তু আম্মুকে জানানো যাবে না। ঐশীর প্রস্তাবে রাজু এক কথায় রাজি হয়ে যায়। আমি রাজি। হোমওয়ার্ক করতে আমার কোনো সমস্যা নেই। সত্যি করে দেবে তো? নয়তো আমি কিন্তু আম্মুকে বিচার দেব। সত্যি করে দেব। রাজু ঐশীর কথায় রাজি হয়ে যায়। ঐশী রাজুর হাতে গাড়ির রিমোট তুলে দেয়। সে রাজুকে সব কিছু শিখিয়ে দিতে থাকে, কিভাবে গাড়ি চালাতে হয়। রাজু ঐশীর কথা মতো গাড়ি চালাতে থাকে। দুজনেই একসাথে খেলায় মেতে ওঠে, জোরে জোরে হাসতে থাকে। যত গাড়ি এগিয়ে চলছে তারা তত আনন্দ পাচ্ছে। হঠাৎ কেয়াকে দেখে ঐশী চমকে ওঠে, ভয়ে জড়সড় হয়ে যায়। রাজু উল্টো ঘুরে হেসে হেসে গাড়ি চালাচ্ছে। রাজু গাড়ি চালাতে চালাতে পিঠে আঘাত অনুভব করে। কেয়া তার পিঠে বাতা দিয়ে পরপর বেশ কয়েকটা আঘাত করেছে। রাজু ব্যথায় কেঁপে ওঠে। কেয়া এসে তার হাত থেকে গাড়ির রিমোট কেড়ে নেয়, ঠাটিয়ে একটা থাপ্পড় মেরে বসে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় এ গাড়িতে হাত দেওয়ার? তুই জানিস এ গাড়ির দাম কত? জীবনে এত দামি গাড়ি চোখে দেখেছিস? রাজু কোনো জবাব দেয় না, ভয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। চওড়া চোখে মেয়ের দিকে তাকাতে এসে ভয়ে কুঁকড়ে ওঠে। তুই কেন ওর হাতে গাড়ি দিয়েছিস? তোকে কতবার বলেছি এই ছোট লোকের বাচ্চার সাথে মিশবি না, বলেছি না ওর সাথে খেলবি না, ওর আশেপাশে যাবি না, কেন গিয়েছিস? ঐশী মায়ের কথাই কেঁদে ফেলে, ভয়ে ভয়ে বলে, আমি ওর কাছে যাইনি, ও আমার কাছে এসেছে। আমি একা একাই খেলছিলাম। ও গাড়ি চাইলো, কিন্তু আমি দিতে চাইনি। আমার থেকে জোর করে নিয়েছে। বলেছে আমি গাড়ি না দিলে স্কুলে যাওয়ার পর আমাকে মারবে। এর জন্য আমি ভয়ে ভয়ে দিয়েছি। তোর এত বড় সাহস, আমার মেয়েকে ভয় দেখাস, মারার ভয় দেখাস? তোর হাত আজকে আমি ভেঙে ফেলবো। তোকে আমি বলেছিলাম জুতা বালিশ করতে, তুই এটা না করে আমার মেয়েকে হুমকি দিস। জুতা বালিশ কে করবে? তোর বাপ। আজকে তোকে আমি চরম শিক্ষা দিব। কেয়া হাতে আবার লাঠির টুকরোটা তুলে নেয়, ওইটা দিয়ে রাজুকে মারতে থাকে। আমাকে ছেড়ে দিন, আমি ব্যথা পাচ্ছি। আমি আর কখনো কিছুতে হাত দেব না। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমার ব্যথা লাগছে। রাজু হাত পা ছুঁড়ে ব্যথায় কান্না করতে থাকে, চিৎকার করে বাবা বাবা বলে ডাকতে থাকে। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোর বাপও না। তুই এই হাত দিয়ে গাড়ি ধরেছিস তাই না? আজকে আমি তোর হাতই ভেঙে ফেলবো। কেয়া কথা শেষ করে রাজুর হাত টেনে ধরে, তারপর তার হাত মুচড়ে দেয়। রাজু চিৎকার করে কান্না করতে থাকে। হাত ভেঙে যাওয়ার উপক্রম হলেও কেয়া তার হাত ছেড়ে দেয় না। সালমা বাড়ির মধ্যে থেকে ছুটে আসে, কেয়ার হাত থেকে রাজুকে ছাড়িয়ে নেয়। কেয়া, ছোট বাচ্চাটাকে এভাবে মারধর করছিস কেন? তুই কি দিন দিন অমানুষে পরিণত হচ্ছিস? কে ছোট? ও ছোট না। এত বড় সাহস আমার মেয়েকে হুমকি দেয়। ওকে আজ আমি মেরেই ফেলবো। যত বড় মুখ নয় তত বড় কথা। কেয়া আবার রাজুকে মারতে উদ্যত হলে সালমা থামিয়ে দেয়। সালমা রাজুকে বলে, রাজু, তুই ঐশীকে মারতে চেয়েছিস? রাজু কাঁদতে কাঁদতে বলে, না বড় আম্মু, বিশ্বাস করে আমি ঐশীকে মারতে চাইনি। আমি শুধু গাড়িটা নিয়ে খেলতে চাইছিলাম। ঐশী মিথ্যা কথা বলছে। আমি ওকে কোনো কিছু বলিনি। রাজুর কথায় কেয়া আবারও তেলে বেগুনে জ্বলে ওঠে। আবার আমার মেয়েকে মিথ্যাবাদী বলছিস?
ফকিন্নির বাচ্চা, তোকে একদম জানে মেরে ফেলবো। কিয়া থাম, ছোট মানুষ এত কিছু বোঝে না, এজন্য হয়তো বলেছি। তুই তো বড়, তুই ওভাবে ওকে মারধর করবি? তোমার চোখে শুধু আমার মারটাই পড়েছে? ওই ছোট লোক যে আমার মেয়েকে মারতে চাইছে, এটা দেখতে পাচ্ছ না? ঐশী তোমার আপন নাকি ওই ছোট লোক তোমার আপন? ঐশী যে ওই বেজন্মা ছেলে তোমার কাছে গুরুত্বপূর্ণ? আমি তো জানি তুমি আমার মেয়েকে কখনো নিজের মেয়ে ভাবো না। তোমার তো মেয়ে নেই, এজন্য আমার মেয়েকে দেখে জ্বলে পড়ে ছারকার হয়ে যাও। ছি কিয়া, তুই এভাবে বলতে পারলি? ঐশীকে আমি সব সময় আমার নিজের মেয়ের মতো দেখি, আর তুই কি না আমাকে এমন অপবাদ দিতে পারলি? থাক, অনেক নাটক হয়েছে, আর নাটক করতে হবে না। আমি সব কিছু ভালোই জানি। চলে আয় ঐশী। কেয়া ঐশীর হাত টেনে ভেতরে নিয়ে যায়। সালমা ছলছল নয়নে তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। কেয়া ইদানিং তাকে অনেক অপমান করছে, যা সালমা সহ্য করতে পারছে না। সালমা নিজেকে সামলাতে চেষ্টা করে। রাজু ব্যথায় ছটফট করছে। চুপ কর বাবা, কান্না করিস না, দেখি কোথায় লেগেছে। সালমা রাজুর শার্টটা উঁচু করে দেখে, আঁতকে ওঠে। রাজুর পিঠে লাঠির দাগ পড়ে গেছে। ফর্সা চামড়ায় লাঠির স্পষ্ট লাল দাগ জ্বলজ্বল করছে। রাজুর হাতও মুচড়ে গেছে, ভীষণ ব্যথা করছে। সে অনবরত কাঁদছে। আমার সাথে আয়, আমি ঔষধ লাগিয়ে দিই, আর কান্না করিস না। সালমা রাজুকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ক্ষতস্থানে নিজের হাতে ওষুধ লাগিয়ে দেয়। কেয়া আড়ালে এদিকে সব কিছু দেখে আর জ্বলে ওঠে। সালমার রাজুর প্রতি এত দরদ তার সহ্য হয় না। রাজুর সারাদিন কেটে যায় ঘরের মধ্যে। তার শরীরের ব্যথা থেকে জ্বর এসেছে। সালমা বেশ কয়েকবার এসে ঔষধ দিয়ে গেছে, জলপট্টি দিয়ে দিয়েছে। এখন কিছুটা জ্বর কমলেও রাজু বিছানা থেকে ওঠেনি। কামরুল সব সময় কাজের মধ্যেই থাকে। কখনো সাদ্দাম, আবার কখনো সবুজের সঙ্গে সে বাড়ির বাইরে থাকে। বাড়ির ভেতরে টুকিটাকি কাজগুলো কেয়া রাজুকে দিয়ে করায়। রাজু খুব একটা বাবাকে কাছে পায় না। সন্ধ্যার আজান দিয়েছে কিছুক্ষণ আগেই। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। রাজু এখনো বিছানায় শুয়ে আছে। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। রাজু ভাবছে হয়তো আবারও সালমা এসেছে, কারণ আজকে কামরুলের আসতে দেরি হবে। আর এই বাড়িতে কামরুল, সালমা আর সাদ্দাম ছাড়া রাজুর খোঁজ নেওয়ার মতো কেউ নেই। রাজু ক্লান্ত শরীরে বলে, বড় আম্মু এসেছো? দরজা খোলাই আছে, ভেতরে এসো। দরজা খুলে যায়। বাইরে থেকে এক ফালি আলো এসে পড়ে রাজুর চোখে। হঠাৎ রুমের আলো জ্বলে ওঠে। রাজু চোখ জোড়া বন্ধ করে ফেলে, আবার হালকা হালকা করে চোখ জোড়া খোলে। রুমের মধ্যে ঐশীকে দেখে রাজু কিছুটা চমকায়। ঐশী ধীরে ধীরে ভেতরে এসে দাঁড়িয়েছে। তার হাতে একটা নোট খাতা, সে মাথা নিচু করে রেখেছে। রাজুর কিছুটা অভিমান হয় ঐশীর প্রতি। সে তীর্যক কণ্ঠে বলে, এখানে কেন এসেছো তুমি? তখন মার খাইয়ে স্বাদ মেটেনি, আরো মার খাওয়াতে চাও? ঐশী নত কণ্ঠে বলে, সরি রাজু, আমি তোমাকে মার খাওয়াতে চাইনি। আম্মুর ভয়ে তখন বলেছি। আমি বুঝতে পারিনি এটা শোনার পর আম্মু তোমাকে আরও বেশি মারবে। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো মিথ্যে বলবো না। তুমি ক্ষমা চাইছো কেন? ভুল তো আমার। আমি ছোট লোক হয়েও তোমাদের দামি গাড়ি ছুঁয়েছিলাম। আমার দোষী, আমি মার খেয়েছি। রাজুর কথায় ঐশীর কোনো জবাব দেয় না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাজু আবার বলে, এখানে কেন এসেছো? আমাকে স্কুল থেকে একটা হোমওয়ার্ক দিয়েছে। আমি এটা বুঝতে পারছিলাম, আমাকে একটু বুঝিয়ে দেবে? না ঐশী, তুমি তোমার ঘরে যাও। তুমি আমার কাছে এসেছো পড়া বুঝতে, এটা জানতে পারলে ছোট ম্যাডাম আমাকে আবার মারবে। প্লিজ আমাকে একটু বুঝিয়ে দাও না, আম্মু কিছু বলবে না। বললাম তো ঐশী, তুমি চলে যাও। রাজুর কথায় ঐশী একটু মন খারাপ করে ঘর থেকে বের হয়ে যায়। তবে 2 মিনিটের মাথায় আবার আসে। তবে এবার সে একা নয়, সঙ্গে সাদ্দাম চৌধুরীও রয়েছে। সাদ্দাম চৌধুরী ঐশীকে নিয়ে এসেছে। সাদ্দাম চৌধুরীকে দেখে রাজু বিছানায় শোয়া থেকে উঠে বসে। এখন কেমন আছিস রাজু? তোর নাকি অনেক জ্বর এসেছিল। জি সাহেব, তবে এখনো জ্বর নেই। আবার সাহেব? তোকে বলছি না আমাকে আঙ্কেল বলে ডাকবি? মনে ছিল না। আচ্ছা, মন খারাপ করতে হবে না, পরের বার থেকে আঙ্কেল বলেই ডাকবি। ঐশী তোর কাছে পড়া বুঝতে এসেছিল, তুই ফিরিয়ে দিয়েছিস কেন? ছোট ম্যাডাম আমাকে মারবে এজন্য। ঐশীর সাথে আমাকে মিশতে দেয় না, যদি মিশি তাহলে আবার মারবে। এজন্যই আমি ঐশীকে ফিরিয়ে দিয়েছি। রাজুর কথায় সাদ্দাম কিছুক্ষণ চুপ থাকে। সে সব কিছুই জানে, তবে ছোট ভাই আর ছোট ভাইয়ের বউয়ের সাথে এই বিষয়ে পেরে উঠছে না।
সাদ্দাম জানে ওরা খুব অহংকারী, তবে এখন জেনেও চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তুই তো খুব মেধাবী, স্কুলের প্রিন্সিপালের সাথে আমার কথা হয়, তিনি তোর অভিভাবক হিসেবে আমাকেই চেনে, খুব ভালো, এভাবেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর ঐশী পড়াশোনায় তেমন ভালো না, ওকে একটু বুঝিয়ে শুনিয়ে দিস। আজকে থেকে প্রতিদিন সন্ধ্যায় ওকে পড়াবি, আর কেয়া কিছু বলবে না, ওকে আমি বলে দিব, বুঝেছিস? সাদ্দাম কথাগুলো কোমল স্বরেই বলে। রাজু মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। ঠিক আছে আঙ্কেল। রাজুর মুখে আঙ্কেল ডাক শুনে সাদ্দাম মুচকি হাসে। রাজুর মাথায় হাত বুলিয়ে চলে যায়। ঐশী মেঝেতেই দাঁড়িয়ে আছে। রাজু তাকে পড়ার টেবিলে বসতে বলে। রাজুর থাকার ঘরটা খুব বড় নয়, ভেতরে তেমন আসবাবপত্র খুব একটা নেই। কোনো রকম থাকার মতো পুরনো চৌকি, একটা ছোট্ট আলমারি, আর এক কোণে পড়ার জন্য এক কাঠের টেবিল চেয়ার। ঐশী আর রাজু দুজনেই চেয়ার টেনে বসে। রাজু ঐশীকে তার হোমওয়ার্কগুলো বুঝিয়ে দিতে থাকে। ঐশী কিছুটা বোঝে, বাকি সময় অমনোযোগী হয়ে এদিক ওদিক তাকিয়ে থাকে। রাজু ঐশীকে সব কিছু ঠিকঠাক মতো বুঝিয়ে দেয়। লাস্ট পর্যায়ে ঐশী রাজুকে বলে, আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে, খাবার পানি আছে? খাবার পানি তো ঘরে নেই, তুমি বসো, আমি এখনই নিয়ে আসছি। আচ্ছা। রাজু কিছুটা দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে যায় পানি আনতে। ঐশী টেবিলের দিকে তাকায়। টেবিলে ভর্তি রাজুর বই, সারি সারি বই, খাতা কলম সুন্দরভাবে সাজানো গোছানো। হঠাৎ ঐশীর মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে যায়। সে টেবিল থেকে একটা নোট খাতা তুলে হাতে নেয়। খাতার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নোট রয়েছে, অনেকগুলোই নোট করা। ঐশী তখনই খাতাটা ছিঁড়ে ফেলে। খাতা ছিঁড়ে দুমড়ে মুচড়ে 4-5 টুকরো করে মেঝেতে ফেলে দেয়। তারপর টেবিল থেকে তুলে নেয় আরও একটা খাতা। এই খাতাটা আর্ট খাতা। ঐশী খাতার পৃষ্ঠা উল্টিয়ে অবাক হয়ে যায়। প্রত্যেক পাতা জুড়ে রং বেরঙের জ্বলজ্বল করছে দৃশ্য। এত সুন্দর দৃশ্য ঐশী কখনো আঁকতে পারবে না। তার চোখে মুখে গাঢ় স্বচ্ছতা ধরা দেয়। প্রত্যেক পেজ উল্টে পাল্টে দেখতে থাকে, একটার চেয়ে আরেকটা আরও বেশি সুন্দর লাগছে। ঐশী অপর হাতে কলম তুলে নেয়। প্রত্যেক পেজে কলম দিয়ে চিত্রগুলো নষ্ট করতে থাকে। এসব কিছু করেও তার শান্তি হয় না। টেবিলে যতগুলো গুরুত্বপূর্ণ নোট খাতা ছিল সবগুলো ছিঁড়ে ফেলে একের পর এক। এরই মধ্যে পানির গ্লাস নিয়ে ভেতরে আসে রাজু। মেঝেতে কাগজগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে সে থমকে যায়। হাত থেকে পানির গ্লাস মেঝেতে ছিটকে পড়ে। রাজু ঐশীর দিকে এগিয়ে আসে, চিৎকার করে বলে, ঐশী, তুমি আমার খাতাগুলো এভাবে ছিঁড়লে কেন? রাজুকে দেখে ঐশী আমতা আমতা করতে থাকে। রাজু মেঝে থেকে ছেঁড়া পাতাগুলো হাতে তুলে নেয়, আবার বলে, এগুলো এভাবে কেন ছিঁড়লে তুমি? কেন নষ্ট করলে এগুলো? তুমি জানো এগুলো কত গুরুত্বপূর্ণ? কতগুলো গুরুত্বপূর্ণ টপিক ছিল এই নোটগুলোতে। আমি প্রতিদিন স্কুলে যেতে পারি না, এজন্য বহু কষ্টে এগুলো জোগাড় করেছি। তুমি এগুলো ছিঁড়ে ফেললে, এবার আমি এগুলো আবার কোথায় পাবো? সামনে আমার এক্সাম, তুমি বুঝতে পারছো ঐশী তুমি আমার কত বড় ক্ষতি করলে? আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম এগুলো তার প্রয়োজন নেই, হয়তো বাতিল খাতা, এর জন্য ছিঁড়ে ফেলেছি। বাতিল খাতা কেউ টেবিলে সাজিয়ে রাখে না। তাছাড়া আমার খাতা আমাকে জিজ্ঞেস না করে ছেঁড়ার স্পর্ধা তুমি কোথায় পাও? সরি। সরি বললেই এখন সবকিছু উঠে আসবে না। তাছাড়া আমার দৃশ্যগুলো নষ্ট করে ফেলেছো, এগুলো তো আর দেখে বাতিল মনে হয় না। তাহলে এগুলো কেন ছিঁড়লে? আমি বুঝতে পারিনি। এখানে না বোঝার মতো আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে তুমি হিংসে করে এগুলো করেছো। আমি যেন সমস্যায় পড়ি, এজন্য তুমি এগুলো করেছো। আমি তোমাদের কাছে কি দোষ করেছি? আমি গরিব, এটা আমার দোষ? আমার বাবা তোমাদের বাড়িতে কাজ করে, আমি চাকরির ছেলে, এটা আমার দোষ? বিশ্বাস করো, যদি উপায় থাকতো তাহলে কখনোই তোমাদের বোঝা হয়ে থাকতাম না, তোমাদের সমস্যার কারণ হতাম না। কথা বলতে বলতে রাজুর চোখ ছলছল করে ওঠে। সে অনেক কষ্ট করে নোটগুলো সংগ্রহ করেছিল। সামনেই পরীক্ষা, এখন কিভাবে আবার জোগাড় করবে ভেবে পাচ্ছে না। রাজুর মনটাই খারাপ হয়ে যায়। রাজু প্রথমে একটু জোরেই চিৎকার করেছিল। তার চেঁচামেচির শব্দে রুমে কেয়া ছুটে আসে, এসে মেয়েকে কাছে টেনে নেয়। ঐশী মাকে দেখে ন্যাকামি কান্না শুরু করে দেয়। কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে মাকে বল। ওই ছেলে তোকে কিছু বলেছে? বল আমাকে। ঐশী নাটক করে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি ভুল করে ওর এই খাতাগুলো ছিঁড়ে ফেলেছি। পরে সরিও বলেছি, কিন্তু ও আমাকে অনেক বকেছে, অপমান করেছে, অনেক কথা শুনিয়েছে, মারতেও গেছে। কেয়া মেয়ের কথায় তেতে ওঠে, কর্কশ কণ্ঠে বলে, কি? ওর এত বড় সাহস আমার মেয়েকে অপমান করে? কেয়া রাজুর হাত টেনে নিজের দিকে এগিয়ে আনে। রাজুকে ঝাঁকিয়ে চিৎকার করে বলে,
তুই আবার আমার মেয়ের শরীরে হাত দিতে গিয়েছিস? তোর সাহস তো কম না। একবার মার খেয়েও শিক্ষা হয়নি? এত বড় সাহস, আমার বাড়িতে থেকে আমাদের খেয়ে পড়ে আমার মেয়েকেই মারিস? রাজু কেয়ার ভয়ে কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতে বলে, আমি ঐশীকে মারিনি, ও মিথ্যা বলেছে। বিশ্বাস করুন ম্যাডাম, ঐশী মিথ্যা বলছে। আমি শুধু ওকে বলেছিলাম ও এগুলো কেন ছেড়েছে। আমার মেয়ে প্রত্যেকবার মিথ্যা বলে? তুই খুব সত্যের বান্দা। তুই মিথ্যা বলছিস, আর যদি মিথ্যা বলেও থাকে তাহলে বেশ করেছে, তোর খাতা ছিঁড়েছে না, এজন্যই তো মেরেছিস। দেখ এবার আমি কি করি। কেয়ার রাজুকে হাত ঝটকা মেরে ফেলে দেয়। রাজু টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। পড়ার সঙ্গে সঙ্গে হাত ঝুলে যায়। রাজু ব্যথায় কুঁকড়ে ওঠে। কেয়া গটগট পায়ে টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের বইগুলো এলোমেলো করে ফেলে দেয়। যতগুলো হাতে পড়ে ততগুলো বই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। রাজু কাঁদতে কাঁদতে কেয়ার দিকে এগিয়ে আসে। কেয়ার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, ম্যাডাম, আমার বইগুলো ছিঁড়ে ফেলবেন না, দয়া করে আমার বইগুলো ছিঁড়ে ফেলবেন না। কিছুদিন পর আমার পরীক্ষা, এর মধ্যে আমি আবার বই জোগাড় করতে পারবো না। আমি পড়তে পারবো না, দয়া করে মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো ঐশীকে কিছু বলবো না, আমি ওকে কখনো মারবো না। প্লিজ বইগুলো ছিঁড়ে ফেলবেন না। রাজু কেঁদে কেটে মানা করলেও কেয়া শোনে না। টেবিলের সব বই মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। বাকি অর্ধেক ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। রাজু কেয়ার পা চেপে ধরে কাঁদতে থাকে। কেয়া রাজুকে পা দিয়ে লাথি মেরে ফেলে দেয়। রাজু ছিটকে গিয়ে দেওয়ালের সঙ্গে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। কেয়া রাজুকে ঝাড়ি মেরে গালাগালি দিয়ে ঐশীকে নিয়ে বাইরে চলে যায়। আর যাওয়ার আগে ভালো মতো শাসিয়ে যায়, যেন কোনো মতে এই খবর আর কেউ না জানে, নয়তো রাজুকে সে বাড়ি ছাড়া করবে। রাজু অসহায় হয়ে পড়ে মেঝেতে বসে চোখের জল ফেলতে থাকে। তার ঠোঁট থেকে টপটপ করে রক্তের ফোঁটা গড়িয়ে পড়ছে। ঠোঁটে ভীষণ জ্বালাপোড়া করছে। রাজু ব্যথায় চোখ মুখ খিচিয়ে কান্না করতে থাকে। আহাজারি করতে থাকে বহুক্ষণ। বাবা বাবা বলে কাঁদতে থাকে। তবে তার কান্না কারো কানেই যায় না, জানতে পারে না কেউ। তার কান্নার শব্দগুলো মিলিয়ে যায় রাতের আঁধারের মাঝে। রাজুর দিনগুলো কাটতে থাকে এভাবে। খেয়ে না খেয়ে কেয়ার অত্যাচারে কাটতে থাকে তার বছর। রাজু অবশ্য এখন আর তেমন একটা ব্যথা পায় না, আর না অপমানে লজ্জিত হয়। প্রতিনিয়ত অপমান অত্যাচার সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। এখন তাকে অপমান করলেও সে হেসে গায়ে মাখায় না। তবে মনের মধ্যে হতাশার পাহাড় জমতে থাকে। এভাবেই মধ্য কেটে যায় 5 বছর খানেক। চৌধুরী বাড়িতে আগের মতোই সব কিছু রয়েছে। কামরুল এখনও এবারে চাকর। সে সব সময় বাড়ির কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। তবে সবচেয়ে প্রেশার পড়ে রাজুর প্রতি। কামরুল বেশিরভাগ বাইরে ড্রাইভিংয়ের কাজে ব্যস্ত থাকে। তখন রাজুকেই বাড়ির সব কিছু করতে হয়। কিছু একটা ভুল হলেই কেয়ার অত্যাচার তো আছেই। এখন অবশ্য সবুজ রাজুকে কিছু বলে না, সে অত্যাচারও করে না আর ভালোবাসে না। কিন্তু কেয়া এক বিন্দু পরিবর্তন হয়নি, বরং দিনের পর দিন রাজুর প্রতি তার প্রতিহিংসা বেড়েই চলেছে। প্রত্যেক পদক্ষেপে সে রাজুকে হেনস্থা করে। রাজুর মাঝে মধ্যে মনে হয় এখন সে বড় হয়েছে, এই বাড়ি ছেড়ে সে চলে যাবে, বাবাকে নিয়ে পাড়ি জমাবে দূর দেশে, যেখানে কেউ তাদের অপমান করবে না, আর না কেউ তাদের নির্যাতন করবে। তবে এই বাড়িতে থাকার মতো কিছু কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো সালমা আর সাদ্দাম। এখন সালমা আর সাদ্দাম রাজুকে নিজের ছেলের মতোই লালন পালন করে, নিজের ছেলের চেয়েও আপনভাবে ভালোবাসে। রাজুর স্কুলের সমস্ত খরচ পার্সোনালি সাদ্দাম চালিয়ে যায়। সালমা ও রাজুর অনেক খেয়াল রাখে। তারা কখনোই বুঝতে দেয় না রাজু এই বাড়ির চাকরের ছেলে। সন্তানহারা বাবা মা রাজুকে নিজের সন্তানের মতোই গুছিয়ে নিচ্ছে। রাজুও তাদেরকে বাবা মায়ের আসন দিয়েছে। সে নিজের বাবার মতোই তাদের ভালোবাসে, শ্রদ্ধা করে। একমাত্র এই মানুষ দুটোর কারণেই রাজু এই বাড়ি ছেড়ে যেতে পারে না, কারণ এখন এরাই তার পৃথিবী। রাজু বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে রয়েছে। প্রত্যেক বছরে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে সে। সে যেমন সচ্ছল তেমন প্রখর মেধাবী। সাদ্দাম তার এই মেধা বিফলে যেতে দিতে চায় না, তাই স্কুল শেষে ভালো প্রাইভেট একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। রাজুও তাদের আশা ধরে রাখতে মনোযোগ দিয়ে পড়াশুনো করছে। এই কয়েক বছরে চৌধুরী বাড়িতে তেমন কিছুই চেঞ্জ না হলেও একটা জিনিস ঠিক চেঞ্জ হয়েছে, সেটা হলো রাজু আর ঐশীর সম্পর্ক। তারা আগে সাপে নেউলের মতো ছিল। ঐশী কিছুতেই রাজুকে দেখতে পারত না।
কেয়ার মতো সেও চাইতো সব সময় রাজুকে কষ্ট দিতে, সব সময় রাজুর ক্ষতি করতে। তবে এখন আর ঐশী রাজুকে শত্রু হিসেবে দেখে না। তাদের সম্পর্কটা এখন বন্ধুত্বে পরিণত হয়েছে। বাড়িতে অবশ্য তাদের কখনো কথা হয় না, দুজনেই প্রাপ্তবয়স্ক হয়েছে। কে আর রাজুর সাথে ঐশীর কথা বলতে দেয় না, তবে তাদের কথা হয় বাড়ির বাইরে। দুজনে দুজনের মধ্যে এক শক্ত বন্ধন তৈরি হয়েছে। ঐশী রাজুকে পছন্দ করে, রাজুকে ভালোবাসে, রাজু এটা জানে। তবে সে এই বিষয়টা গুরুত্ব দেয় না, কারণ সে চায় না নিজের ইচ্ছায় ভুল পথে পা বাড়াতে। সে জানে তার আর ঐশীর সম্পর্ক কখনো সম্ভব নয়, কখনোই ঐশীর পরিবার তাকে মানবে না। এই জন্যই রাজু ঐশীর আবেগকে গুরুত্ব দেয় না, যেন ঐশীর পাগলামো করতে না পারে। রাজু ঐশীর সাথে শুধু বন্ধুত্ব গড়ে তুলেছে, তবে ভালোবাসার সম্পর্ক নয়। প্রখর রোদ চারিদিকে উত্তপ্ত হয়ে আছে, তীর্যকভাবে তপ্ত কিরণ দিচ্ছে চারিপাশে। রাজু 2 হাত ভর্তি বাজাক নিয়ে বাড়ির মধ্যে এগিয়ে যায়। তার কপাল বেয়ে অঝরে ঘাম ঝরছে, শার্ট ভিজে শরীরের সঙ্গে লেপ্টে গেছে। রাজু কপালের ঘাম ঝেড়ে সামনে এগিয়ে যায়। কামরুল কিছুদিন যাবৎ অসুস্থ, তাই বাড়ির সব কিছু এখন রাজুকেই করতে হচ্ছে। রাজু ভেতরে ঢুকেই গলা খাকারি দিয়ে সালমাকে ডাক দেয়। বড়মা, বড়মা, আমি চলে এসেছি। বাজারগুলো নাও, ধরো। সালমা রান্নাঘর থেকে বাইরে ছুটে আসে, রাজুর কপালের ঘামগুলো ওড়না দিয়ে মুছে দেয়। ঘেমে গেছিস কত, এত রোদ বের হয়েছিস কেন? কি অবস্থা হয়েছে? এতে কিছু হবে না। কিছু হবে না বললেই হলো, এবার একটু ফ্যানের নিচে বস। সালমা রাজুর হাত থেকে ব্যাগ দুটো নিয়ে রান্নাঘরে রেখে আসে। কেয়া দূর থেকে সালমার আদর যত্ন দেখে মুখ ভ্যাংচায়, বিরক্ত চোখে তাকিয়ে চলে যায়। সকালে কিছু খেয়েছিস? মুখটা এরকম শুকনো লাগছে কেন? হ্যাঁ, খেয়েছি। এরকম সময় সিঁড়ি বেয়ে ঐশী নেমে আসে। ঐশীর কাঁধে স্কুল ব্যাগ। ঐশী রাজুকে দেখে মুচকি হাসে, রাজু ঐশীর দিকে তাকিয়ে মুচকি হাসে। ঐশী সালমাকে ডেকে বলে, বড় আম্মু, আমি স্কুলে যাচ্ছি। কার সাথে যাবি? কেন? কামরুল আঙ্কেলের সাথে। কামরুল তো অনেক অসুস্থ, ও তো গাড়ি নিয়ে যেতে পারবে না। তাহলে আমি কিভাবে যাব? রাজু বাবা, তুই ঐশীকে একটু রেখে আসতে পারবি? আমি? হ্যাঁ, তুই ছাড়া তো এই বাড়িতে এখন আর কেউ নেই। ঠিক আছে, আমি যেতে পারবো। ঐশীমা, তাহলে তুই রাজুর সাথে যা, রাজু তোকে স্কুলে পৌঁছে দেবে। ঐশী মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। রাজুর পেছন পেছন বাইরে বের হয়ে আসে। রাজু পার্কিং এরিয়া থেকে গাড়ি বের করে আনলে ঐশী তার পাশে গিয়ে বসে। গাড়িটা ধীরে ধীরে চৌধুরী বাড়ির ফটক পেরিয়ে রোদ ঝলমলে রাস্তায় গিয়ে পড়ে। কড়া রোদের তপ্ত বাতাস যেন শহরের প্রতিটা ইটের গায়ে লেগে আগুন ধরিয়ে দিচ্ছে। রাস্তায় গাছের ছায়া পড়ছে, তবুও গরমের দম বন্ধ করা উত্তাপ থেকে যেন কোনো রেহাই নেই। রাজু স্টিয়ারিং হাতে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, কপালের ঘাম তার গলায় কাছে গড়িয়ে পড়ছে। শরীরের জায়গায় জায়গায় মৃত ভেজা। পাশে ঐশী বসে আছে। রাজু একবার ঐশীর দিকে আনমনে তাকায়। তার পরনে সাদা ইউনিফর্ম, বেরি করা চুলে রোদ পড়তেই চিকচিক করছে। জানালার কাছ দিয়ে আসা হাওয়ায় তার চুলের গোছাগুলো মুখে এসে লেগেই যাচ্ছে। আর রাজু বারবার আর চোখে তাকিয়ে তা দেখছে। রাজু যতবার ঐশীর দিকে তাকায়, ততবারই তার হৃদয়ে কেমন এক অজানা অনুভূতির শিহরণ বয়ে যায়, যে অনুভূতি সে বহু বছর ধরে লুকিয়ে রেখেছে বহু কষ্টে। রাজু শুকনো ঢোক গিলে ড্রাইভিংয়ে মনোযোগ দেন। গাড়ির ভেতরও অদ্ভুত এক নীরবতা নেমে আসে। দুজনেই চুপচাপ, শুধু ইঞ্জিনের হালকা গর্জন আর হাওয়ার শব্দ। ঐশী হঠাৎ জানালার বাইরে তাকিয়ে বলে, কোনোভাবে তুমি আমাকে ইগনোর করছো? আমার সাথে কোনো কথা বলছো না, একদম চুপচাপ। কিছু বলো না, কিছু জিজ্ঞেস করো না। রাজু চোখ না তুলেই বলে, তোমার সাথে আদৌ আমার কথা বলার মতো সম্পর্ক নাকি ঐশী? একজন চাকর তার মালকিনকে আর কি বা বলবে? সবাই কথা বলার জন্য জন্মায় না, কেউ কেউ শুধু শোনার জন্যই বেঁচে থাকে। ঐশী প্রথমেই কিছু বলে না, একটু থেমে কিছুটা মেকি রাগ নিয়ে বলে, তোমাকে কতবার বলেছি এ ধরনের কথা আমার পছন্দ নয়। মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করবে না। তাছাড়া তুমি খুব অহংকারী হয়ে গেছো। অহংকারের কারণেই আমার সাথে কথা বলো না। ঐশীর কথায় রাজু হেসে বলে, ভুল বোঝা মানুষের কাজ। আমি শুধু নিজের মতো থাকতে ভালোবাসি, এছাড়া আর কিছুই না। তাছাড়া অহংকার করার মতো আমার কিছুই নেই। ঐশী চুপ করে যায়। জানালার বাইরে তাকিয়ে দেখে পথের ধারে ছোট ছোট বাচ্চারা স্কুল ড্রেসে হেসে খেলে যাচ্ছে। এক মুহূর্তেই তার মনে হয় রাস্তায় বাচ্চাগুলো রাজু আর সে।
দুজনে একসঙ্গে হেসে খেলে হেঁটে চলেছে, অথচ এই গাড়ির সীমানার ভেতর যেন একটা আলাদা পৃথিবী তৈরি হয়েছে, যেখানে না চাইতেও শ্রেণী, পার্থক্য, বংশ সবকিছু ঢাল হয়ে অদৃশ্য দেওয়াল তৈরি করেছে। কিছুক্ষণ নীরবতার পর ঐশী বলে, আমার আজ ভীষণ গরম লাগছে, একটা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। আইসক্রিম খাওয়া যাক। এখন এই রোদে তুমি পাগল নাকি? ঐশী মিষ্টি হেসে বলে, তুমি তো জানোই আমি একটু পাগল। থামাও গাড়ি, ওই সামনের দোকান আছে। রাজু একটু ইতস্তত করলেও শেষে গাড়িটা রাস্তার ধারে থামায়। দুজন গাড়ি থেকে নামে। উত্তপ্ত বাতাস তাদের শরীরে গায়ে এসে লাগে, কিন্তু ঐশী যেন কিছুই পরোয়া করে না। সে চুল ঠিক করে মুচকি হেসে দোকানের দিকে এগিয়ে যায়। দোকানদারকে বলে, দুটো আইসক্রিম, একটা চকলেট আর একটা ভ্যানিলা। রাজু মাথা নেড়ে বলে, আমার দরকার নেই, তুমি খাও। আমার জন্য নেওয়ার প্রয়োজন নেই, আমি খাবো না। ঐশী ঠোঁট ফুলিয়ে বলে, তুমি না খেলে আমি খাবো না, আজ খেতেই হবে। রাজু প্রথমে রাজি হয় না, তবে ঐশী নাছোড়বান্দা। সে জোরাজোরি করে রাজুকে বায়না করে। রাজু অনিচ্ছা সত্ত্বেও একটা আইসক্রিম হাতে নেয়। দুজন রাস্তার পাশে একটা গাছের ছায়ায় দাঁড়ায়। বাতাসে গলে যাওয়া আইসক্রিমের গন্ধ আর তাদের নিঃশব্দ চাপা হাসি দুটোই অদ্ভুতভাবে মিশে যায় একে অপরের সঙ্গে। দুজনেই কিছুক্ষণ চুপচাপ কাটায়। ঐশী একটু আনমনা হয়ে বলে, তুমি জানো রাজু, ছোটবেলায় আমি তোমাকে কত ঘৃণা করতাম। ভাবতাম তুমি নোংরা, তোমার স্পর্শেই অভিশাপ। ছোট থাকতে বুঝতাম না, বড় মা আমার আদর তোমার সাথে ভাগাভাগি করে দিত, এতেও আমার হিংসা হতো। কিন্তু এখন ভাবলে নিজের ওপরই রাগ হয়। কত ভুল করেছি আমি। মাপ চাওয়ার মতো মুখ আমার নেই। তবে এত বছর পর বুঝেছি ঘৃণার আড়ালে কত বড় ভালোবাসা লুকিয়ে থাকতে পারে। ঘৃণা করতে করতেও ভালোবাসা যায়। রাজু এক মুহূর্ত তাকিয়ে থাকে ঐশীর দিকে। চোখে মিশ্র অনুভূতি, বিস্ময় আর অনিচ্ছা। রাজু ধীরে ধীরে বলে, ঐশী, এই কথাগুলো বলো না। তুমি যা ভাবছো তা ভুল। তোমার সঙ্গে আমার সম্পর্ক কখনো সম্ভব নয়। আমি তোমাদের মতো নই, তুমি জানো। জেনে শুনে ভুল পথে পা বাড়িও না। তুমিও খুব ভালো করেই জানো এটা অসম্ভব। আর অসম্ভবের দিকে না তাকানোই ভালো। নিজের চাই ভুল পথে পা দিয়ে পরে কিন্তু পস্তাতে হবে। ঐশী মাথা নাড়ে, চোখে জল এসে যায় তার। আমি তোমাকে ভালোবেসে আজীবন পস্তাতে চাই। তুমি সবসময় নিজের অবস্থান নিয়ে ভাবো রাজু, কিন্তু কখনো ভেবেছ তোমার মতো একজন মানুষ কতটা দরকারি পৃথিবীতে? তুমি সৎ, নীরব, কিন্তু তোমার ভেতরে একটা বিশাল ভালোবাসা আছে যা তুমি লুকিয়ে রাখো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, শুধু সমাজের ভয়ে প্রকাশ করো না। রাজু গম্ভীরভাবে নিঃশ্বাস ফেলে। তুমি ভুল জানো। আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসা অনেক সময় পাপ হয়ে যায় ঐশী। বিশেষ করে যখন সেটা অসম জায়গা থেকে জন্ম নেয়। আমি যদি তোমার জীবনে ঢুকি, সেটা তোমার জন্য শুধু কষ্টই বয়ে আনবে। রাজু গভীরভাবে নিঃশ্বাস ফেলে। ঐশী মাটির দিকে তাকিয়ে বলে, সত্যি? তাহলে তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? রাজু থমকে যায়। তার হাতে থাকা আইসক্রিমটা গলে পড়ে মাটিতে। সে ধীরে ধীরে বলে, আমি তোমাকে ভালোবাসি না এটা বলবো না। আমি বলবো ভালোবাসা মানে যদি কারোর জন্য নিজেকে দূরে সরিয়ে রাখা হয়, তবে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি ঐশী। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। সেই ভালোবাসার নামে আমি বন্ধুত্বের মাধ্যমে আমাদের সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চাই। চাই না ভালোবাসার নামে আমাদের বিচ্ছেদ হোক। তোমাকে বন্ধু হিসেবে পাশে পাওয়ার জন্য আমি ভালোবাসা ত্যাগ করতে পারি। ঐশীর চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে। সে বলে, তুমি যেটাকে ত্যাগ ভাবছো, আমি সেটাকে নিষ্ঠুরতা বলি। কারণ তুমি আমাকে সুযোগই দিচ্ছ না তোমাকে বোঝার। রাজু তাকায় না, শুধু বলে, তুমি আজ যা অনুভব করছো এটা আবেগ। এটা একসময় কেটে যাবে। তুমি অন্য জীবনে অন্য মানুষের ভালোবাসা খুঁজে পাবে। আমি সেখানে থাকবো না, কিন্তু তোমার হাসিতে আমার ভালোবাসা টিকে থাকবে। তোমার আমার বন্ধুত্বে আমাদের ভালোবাসা টিকে থাকবে। ভালোবাসার মরণ হলেও বন্ধুত্বের মরণ হয় না। তার চোখের গভীরে দুঃখ আর কোমলতা মিশে আছে। সে খুব আস্তে করে বলে, তুমি আমাকে এতটুকুও বোঝো না। কিছু মানুষ জীবনে একবার আসে, তাদের হারালে আর কেউ সেই জায়গা নিতে পারে না। রাজু মাথা নিচু করে, আমাকে হারানোই তোমার জন্য ভালো হবে ঐশী। আমার ভালোটা আমাকেই বুঝতে দাও। শুধু এতটুকু জেনে রাখো, আমি তোমাকে ভালোবাসি, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাব। যেদিন তোমাকে পাওয়ার শেষ সুযোগও হারিয়ে ফেলবো, সেদিনই আমার জন্য শেষ দিন। রাজু ঐশীর কথায় জবাবে কিছু বলতে পারে না। তার কাছে বলার মতো কিছু নেই। দুজনেই চুপচাপ হয়ে পড়ে। ঐশী নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে থাকে।
দুজনের মাঝে বাতাসে যেন ভারী নীরবতা নেমে আসে, চারিপাশের শব্দ মিলিয়ে যায়। কেবল রোদে গলে পড়া আইসক্রিমের ফোঁটা মাটিতে একে একে পড়ে যাচ্ছে, যেন তাদের দুজনের না বলা কথাগুলো নীরবে গলে মাটিতে মিশে যাচ্ছে। অবশেষে ঐশী গাড়ির দিকে ফিরে যায়। রাজু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর গাড়িতে উঠে স্টার্ট দেয়। গাড়ি চালাতে শুরু করে। গাড়ি আবারও চলতে শুরু করে। ভেতরে একটা অদৃশ্য কষ্ট ভেসে বেড়াতে থাকে। ঐশী জানালার বাইরে তাকিয়ে থাকে, চোখে নীরব অশ্রু, ঠোঁটে নরম কম্পন। রাজু ড্রাইভিং সিটে বসে মনে মনে ভাবে, ভালোবাসা কখনো মানুষকে মুক্ত করে না, বরং বাঁধন থেকে বের হতে না পেরে আরো গভীর করে ডুবিয়ে দেয়। তুমি কখনোই জানতে পারবে না ঐশী, আমি তোমাকে কতটা ভালোবাসি। তবে তোমার হাত পা বাঁধা অদৃশ্য সমাজের শিকলে আমাকে মাফ করে দিও। মনে মনে বললেও রাজু কিছুই মুখে উচ্চারণ করে না। ঐশীও আর কিছু বলে না, দুজনেই চুপচাপ। শহরের ব্যস্ততা গাড়ির জানালার বাইরে ছুটে যাচ্ছে, কিন্তু তাদের ভেতরের সময় যেন স্থির হয়ে গেছে এক অনুচ্চারিত ভালোবাসার ভেতর। ধীরে ধীরে গাড়িটা ঐশী স্কুলের সামনে এসে থামে। সে নিঃশব্দে গাড়ি থেকে নেমে আসে, বাক্য ব্যয় না করে ভেতরে চলে যায়। যাওয়ার পথে যতক্ষণ দেখা যায় ততক্ষণ পর্যন্ত রাজু তাকিয়ে থাকে। মেয়েটার জন্য রাজুর টেনশন হয়। তাছাড়া কিছুদিন পর এসএসসি এক্সাম, কিভাবে তাকে বোঝাবে? রাজু তো কম চেষ্টা করেনি, কিন্তু ঐশী বোঝার মতো মেয়ে নয়। রাজু কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না, কিন্তু রাজুর হাতে এছাড়া আর কোনো উপায় নেই। শুধু সে নীরবে দীর্ঘশ্বাস ফেলে। কেয়া কাপড়ের বালতি হাতে ছাদে উঠে আসে, এক একে মিলে দেয় বালতির সব ভেজা কাপড়গুলো। তখনই তার চোখ যায় পাশের দড়িতে। দড়িতে রাজুর ময়লা শার্টটা মিলে রাখা। রাজুর শার্ট বলতে মাত্র দুইটা শার্ট ছাড়া তার আর পরার মতো কিছুই নেই। সাদ্দাম অবশ্য কিনে দিতে চায়, তবে রাজু নেয় না। এমনিতেই সাদ্দাম যা করেছে সেটাই কত। সে লজ্জায় আর কখনো রাজি হয়নি। রাজু না চাইলেও তার শার্ট প্যান্ট সবসময় সালমা পরিষ্কার করে দেয়। সালমা একজন মায়ের মতোই, যা যা করার প্রয়োজন সব কিছুই করে। এই শার্টটাও সালমাই ধুয়ে মেলে দিয়েছে। হালকা নীল রঙা চেক শার্ট, বেশ আগেই কেনা হয়েছে, পুরনো হয়ে গেছে। ধোয়ার পরেও জায়গায় জায়গায় ময়লার প্রলেপ, কোনো জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র ছেঁড়া। শার্টটা দেখে কেয়ার মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায়। সে দড়ি থেকে শার্টটা ছো মেরে নিজের হাতে নেয়, সর্বশক্তি দিয়ে দুই হাতে টেনে ছিঁড়ে ফেলে। জামা ছিঁড়ে ফালা হয়ে যায়। কেয়ার মুখে হাসি ফুটে ওঠে। সে শার্টটা ছাদে ফেলে দেয়, তারপর চাপা হেসে ছাদ থেকে নেমে আসে। দুপুরের পর রাজু বাড়ি ফিরে আসে। সবুজ তাকে কিছু কাজ দিয়েছিল, সেগুলো সারতেই দুপুর হয়ে গেছে। রাজু খেয়াল করে তপ্ত গরমে তার শরীর ঘেমে জুবজুবে হয়ে গেছে, সারা শরীরে ঘাম ভিজে চিটচিটে হয়ে গেছে। এখন গোসল করা প্রয়োজন। রাজু গোসল করে আগে শার্ট প্যান্ট খুঁজতে যায়। প্যান্ট পেলেও শার্ট খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজি করেও যখন শার্টটা পায় না, তখন সে সালমার কাছে এগিয়ে যায়, জোরে জোরে সালমাকে ডাকতে থাকে। বড়মা, বড়মা, কোথায় তুমি? সালমা ড্রয়িং টেবিল থেকে উত্তর নেয়। বাড়ির সবাই একসাথে খেতে বসেছে। সবুজ, সাদ্দাম, কেয়া সবাই আছে। কি হয়েছে রাজু? বড়মা, তুমি আমার শার্টটা দেখেছো? আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ছাদে গিয়ে দেখ, পেয়ে যাবি। আবার ধুয়ে দিয়েছো? আমি কতবার বলেছি তোমাকে তুমি আমার কাপড় চোপড় ধুবে না, আমি নিজেই করে নেব। আমার ছেলের হলে কি আমি ধুতাম না? এইভাবে কেন বলছিস? যা ছাদে থেকে নিয়ে আয়, ঘরে খাবার দিয়ে এসেছি, খেয়ে নিস। সালমার কাছে রাজু সামান্য হেসে ছাদে উঠে যায়। সাদ্দামও হাসে। কেয়া সবকিছু দেখে, সকলের অগোচরে শয়তানি হাসি হাসে। রাজু বড় বড় ধাপ ফেলে ছাদে উঠে আসে। ছাদে শার্ট ছেঁড়া পড়ে থাকতে দেখেই রাজু চমকে ওঠে। দৌড়ে গিয়ে শার্টটা হাতে তুলে দেখে অনেক ছেঁড়া, কোনোভাবেই ব্যবহার করা যাবে না। রাজুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ এই সামান্য ছেঁড়া ফাটা শার্টটাই তার কাছে অনেক কিছু। রাজু এক মুহূর্তের জন্য থমকে যায়, মাথায় চিন্তা ঘুরপাক খেতে থাকে। কে করতে পারে এই কাজ? যদিও রাজু বুঝতে পেরেছে কে করেছে, তবে নিজের চোখে না দেখে কাউকে দোষ দিতেও পারছে না। রাজু কিছুটা হতাশ হয়ে যায়। তাকে কয়েকদিন পর পর কলেজে যেতে হয়। এইটা বাদে আর কোনো ভালো শার্ট নেই। তাছাড়া এখন হাতের অবস্থাও খুব খারাপ। কামরুল যা টাকা পায় তাতে পড়াশোনার খরচ আর অন্যান্য দরকারি খরচ চালাতেই হিমশিম খেতে হয়। তার উপর আবার কামরুল খুব অসুস্থ, প্রতি মাসে ওষুধ খেতে হচ্ছে। সাদ্দামের কাছেও বলতে পারবে না। তারা যতই দিক, রাজুর নিজের কাছে নিতে কেমন লজ্জাবোধ লাগে। একজন মানুষ কতটা দেবে? রাজু টেনশনে পড়ে যায়।
কিছুটা কষ্টও পায়। কেয়া কেন যে তার সাথে এভাবে শত্রুতা করে সে বুঝে উঠতে পারছে না। তবে এটা যে কেয়াই করেছে এটাই রাজু শিওর, কারণ দেখেই বোঝা যাচ্ছে শার্টটা ইচ্ছাকৃত ছিল না। তার সঙ্গে শত্রুতা করার মতো ওই একজন মানুষই আছে। হৃদয়ে ভার করে উঠে দাঁড়ায়, শার্টটা হাতের মধ্যে ভাঁজ করে নেয় যাতে কোনোভাবে বাড়ি কেউ বিষয়টা বুঝতে না পারে। রাজু সিঁড়ি বেয়ে ওপর থেকে নেমে আসে, ডাইনিং টেবিলের পাশ কাটিয়ে যেতে নিলেই সাদ্দাম বলে, রাজু, দুপুরে খেয়েছিস? রাজু কিছুটা থতমত খায়। সে যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে চাচ্ছে যাতে কোনোভাবে শার্টটা কারো চোখে না পড়ে। রাজু নিজেকে স্বাভাবিক করে বলে, না বড় আব্বু, একটু পরে খাবো। দুপুর কখন গড়িয়েছে? এত দেরি করে কেন খাবার খাস? সব সময় সময় মতন খাবি, না খেয়ে খেয়ে চেহারার কি হাল করেছিস? রাজু সাদ্দামের কথায় কিছু বলে না, চুপ করে থাকে। কেয়া সাদ্দামের অতি আদর দেখে মুখ ভেঙানি দেয়, অবশ্য রাজুর চোখে তা এড়ায় না। আচ্ছা যা, তাড়াতাড়ি খেয়ে নিস। রাজু হ্যাঁ জানিয়ে বের হয়ে আসে। কেয়া রাজুর মুখের অবস্থা দেখে মনে মনে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। খাওয়া শেষে সাদ্দাম সবুজ যে যার নিজের রুমে চলে যায়। কেয়া এসে বিছানায় বসে। সবুজ রুমের মধ্যে চিন্তিত ভঙ্গিতে হাঁটাহাঁটি করতে থাকে। সবুজের কাহিনী দেখে কেয়া তাকে চিল্লিয়ে বলে, এভাবে হাতির মতো হাঁটাহাঁটি করছো কেন? কি হয়েছে? আমি যা শুনেছি এটা তুমি শুনলে তুমিও হাঁটাহাঁটি শুরু করবে। কেন? কি হয়েছে আবার? আমি যা শুনেছি তা সত্য কিনা জানি না, তবে সত্যিই হলে কি হবে এটাই ভাবছি। কি হয়েছে সেটা বলবে তো? সবুজ হাঁটাহাঁটি বন্ধ করে কেয়ার পাশে গিয়ে বসে। কিছুক্ষণ গালে হাত দিয়ে চিন্তা করতে থাকে, তারপর শান্ত ভঙ্গিতেই বলে, তোমাদের মেয়ে ওই ছোট লোকের বাচ্চার প্রেমে পড়েছে। আমার মেয়ে হয়ে একজন রাস্তার ছেলেকে ভালোবাসে। সবুজের কথা শুনে কেয়া চমকে ওঠে, যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। কি বললে? হ্যাঁ, যা শুনলে এটাই সত্যি। তুমি কি রাজুর কথা বলছো? ঐশী রাজুকে পছন্দ করে? হ্যাঁ, রাজুকে। কি বলছো তুমি? আমার মেয়ে ওই ফকিরের বাচ্চাকে ভালোবাসে? এটা কিভাবে সম্ভব? তুমি হয়তো ভুল শুনেছো। না, আমি ঠিকই শুনেছি, যা শুনেছি সেটাই ঠিক। আমি যাচাই করেও বুঝতে পেরেছি এটাই সঠিক। ঐশী রাজুকে পছন্দ করে, এটা শুধু একদিন নয়, একাধিক বছর ধরে। তোমার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। এটি কিছুতেই হতে পারে না। আমি আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে ফেলবো, তবুও এসব মানবো না। আমি কি চাইবো? আমার মেয়ে একজন ফকিরের হাতে ধরে সারা জীবন কাটাবে। না, এটা কিছুতেই হতে পারে না। আমি এটা কিছুতেই হতে দিব না। হ্যাঁ, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। বিষয়টা বেশি দূর এগোতে দেওয়া যাবে না। বেশি দূর আগানোর আগেই বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে মানে? আমি ওই কুত্তার বাচ্চাকে এই বাড়ি থেকেই বের করে দিব। আমার মেয়ের দিকে নজর দিয়েছে, আমি আজ ওর চোখ দুটোই উপড়ে ফেলবো। থামো, মাথা গরম করলে হবে না, মাথা ঠান্ডা করো। এত কিছুর পরেও বলছো মাথা ঠান্ডা করতে? তুমি বিষয়টা বুঝতে পারছো না। ওকে বের করে দিতে চাইলেও বড় ভাই কোনো না কোনোভাবে আটকে দেবে। এর চাইতে এমনভাবে কাজটা করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে। কি করবে তুমি? তবে যাই করো, ওকে এ বাড়ি থেকে বের করতে হবেই। আমি করব না, যা করবে তুমি করবে। মানে? আমি তোমাকে সবটা বুঝিয়ে দিচ্ছি। সবুজ তার ভাবা বুদ্ধিটা ধীরে ধীরে কেয়াকে বুঝিয়ে দেয়। কেয়া সবটা শুনে কুটিল হাসে। এবার দেখছি ওই ছোট লোকের বাচ্চা কিভাবে এই বাড়িতে থাকে। ওকে আমি শুধু এই বাড়িতেই না, এই এলাকা ছেড়ে বিতাড়িত করব। কেয়া কথা শেষ করেই হাসতে থাকে। তার হাসার সঙ্গে সবুজও হাসিতে যোগ দেয়। ধীরে ধীরে দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার নেমে আসে। সন্ধ্যার কিছুক্ষণ পর ঔষধ হাতে রাজু রুমের মধ্যে ঢোকে। কামরুল বিছানায় শুয়ে রয়েছে। তার শরীরটা কিছুদিন ধরে খুব অসুস্থ, অবশ্য কালকে থেকে একটু সুস্থ হয়ে উঠেছে। রাজু ভেতরে ঢুকে বাবাকে উঠিয়ে বসায়। বাবা ওঠো, আমি ওষুধ এনেছি, ওষুধটা খেয়ে নাও। রাজু কামরুলকে ধরিয়ে ধীরে ধীরে বিছানায় বসায়। কপালে আলতো করে হাত দিয়ে বলে, তোমার জ্বর তো কমে গেছে, ভেতরে কি অসুস্থ বোধ হচ্ছে? না বাপ, আগের চেয়ে অনেক ভালো লাগছে। ওষুধ কেনার টাকা কোথায় পেলি? এই মাসের মাইনের টাকাটা আগেই দিয়ে দিয়েছি বড় আব্বু, সেই টাকা দিয়েই ওষুধ কিনেছি। সব টাকা দিয়ে ওষুধ কিনলি? তোর কলেজের খরচ, হাত খরচের জন্য টাকা রেখেছিস? না বাবা, আমার এ মাসে কোনো টাকার প্রয়োজন নেই।
কামরুল ছেলের মুখের দিকে কিছুক্ষণ ছলো নয়নে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে অসুস্থ হওয়ায় ছেলেটার প্রতি অনেক চাপ পড়ছে। উজ্জ্বল মুখশ্রীতে কালো প্রলেপ পড়ে গেছে, চোখের নিচেও গাঢ় কালি, মুখটায় অসহায়ত্বের ছাপ। তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? কিছু খাসনি? হ্যাঁ বাবা, আমি খেয়েছি। আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। আমার জন্য তোর উপর অনেক চাপ পড়ছে, তাই না? ছেলেটার মুখের কি অবস্থা হয়েছে! এত সব কাজ, পড়াশোনা সব কিছু এক হাতে চালাতে অনেক কষ্ট হচ্ছে। আমি সব কিছু বুঝতে পারছি, তবে বিশ্বাস কর বাবা, আমার করার মতন কিচ্ছু নেই। যদি আমার কাছে উপায় থাকতো তাহলে আমি কখনোই তোকে এত কষ্ট দিতাম না। বাবা, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, আমি কোনো কষ্ট নেই। শুধু দোয়া করো আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। পারবি বাবা, তুই পারবি। দেখবি একদিন তোর সব স্বপ্ন পূরণ হবে, তোর সব মনের আশা পূরণ হবে। তখন আর তোকে এভাবে কষ্ট করতে হবে না। রাজু বাবার সাথে কথা বলতে থাকে, ওষুধগুলো ঠিকমতো খাইয়ে দেয়। তার সব স্বপ্নই এই বাবাকে নিয়ে, বাবাকে সুখে রাখার জন্য। তার স্বপ্ন পূরণে এত উত্তেজনা। রাজু আশা রাখে বাবার দোয়ায় একদিন ঠিকই তার স্বপ্ন পূরণ হবে। কামরুলি কিছু মনে করার চেষ্টা করে এক সময় রাজুকে বলে, ও, আমারও তো বলতেই মনে নেই, বড় সাহেব তোকে ডেকেছে, আসলেই যেতে বলেছে। কেন? তা জানি না, হয়তো কোনো কাজ আছে, গিয়ে দেখ কি বলে। হ্যাঁ যাব, এগুলো ঠিকঠাক করে যাব। ওষুধ খাওয়া তো শেষ, এবার তুমি একটু ঘুমিয়ে পড়ো, দেখবো সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। আমি কালকে থেকে কাজ শুরু করব। এখন আর তেমন সমস্যা নেই শরীরে। কাল না, আর কিছুদিন রেস্ট করো, সমস্যা নেই, আমি এদিকটা সামলে নেব। ভালো যেন তুই ছিলি বাবা। রাজু বাবার দিকে তাকিয়ে মুচকি হাসে। ধীরে ধীরে কামরুল ঘুমে তলিয়ে যায়। রাজু সবকিছু গুছিয়ে বাইরে বের হয়ে আসে, এগিয়ে যায় চৌধুরী বাড়ির ভেতরে। বাড়ির সবাই ড্রয়িং রুমে রয়েছে। রাজু যেতেই সোফা থেকে সাদ্দাম বলে ওঠে, আরে রাজু, এসেছিস? কোথায় গেছিলি? পেলাম না। ওই একটু বাইরে ছিলাম। কি দরকার বড়বাবু? আয় এদিকে আয়, দরকার আছে। রাজু ধীরে ধীরে সাদ্দামের দিকে এগিয়ে যায়। সাদ্দাম রাজুকে বলে, আমার কিছু ফাইল চেক করা লাগবে। আমি সময় বের করে ফাইলগুলো চেক করতে পারছি না। তুই তো এর আগেও চেক করেছিস, এবারের মতন একটু চেক করে দেখ না ফাইলগুলো। এভাবে বলছেন কেন? কোনো সমস্যা নেই, আপনি আমাকে ফাইলগুলো দেন, আমি চেক করে দেবো। তোর বড় মা রান্নাঘরে আছে, তুই গিয়ে আমার রুম থেকে নিয়ে আয়। রাজু মাথা নাড়িয়ে ওপরের দিকে উঠে যায়। সিঁড়ি বেয়ে সোজাসুজি উপরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে আবারও ফাইলগুলো হাতে নিয়ে নিচে নেমে আসে। আমি তাহলে আসি। সালমা রান্নাঘর থেকে আস্তে আস্তে বলে, দাঁড়া, কোথায় যাচ্ছিস? রাজু যেতে নিয়েও থেমে যায়। সালমা রাজুকে আবার বলে, আজকে আমি বিরিয়ানি রান্না করেছি। তোর তো বিরিয়ানি খুব পছন্দ, আমি প্লেটে দিচ্ছি, নিয়ে গিয়ে খাস। না বড় মা, দেবার প্রয়োজন নেই। প্রয়োজন নাকি প্রয়োজন না এটা তোকে দেখতে হবে না, খেতে বলছি খাবি। সাদ্দামের সুপ্ত শাসনে রাজু মুচকি হাসে। সালমা খাবার বাড়তে বাড়তে সবাইকে খেতে ডাকে। সবাই ড্রয়িং রুমেই সোফাতেই রয়েছে। সালমার ডাকে সবাই গিয়ে ডাইনিং টেবিলে বসে। সালমা রাজুকে খাবার দিতে যাবে, এমন সময় ঐশী বলে ওঠে, বড় আম্মু, রাজু ভাইয়াকে প্লেটে না দিয়ে এখানে দাও। ভাইয়া আমাদের সাথেই খাক। ভাইয়া তো আমাদের পরিবারেরই একজন, তাহলে আমাদের সাথে কেন খেতে পারবে না? সালমা সাদ্দাম চায়, তবে কেয়ার ভয়ে কখনো মুখ ফুটে বলে না। কেয়া সাধারণ বিষয় নিয়ে ছেলেটাকে অপমান করে দিতে পারে, এই জন্য। কেয়া আর সবুজ একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। দুজনের মনে যতটুকু সংশয় ছিল সেটাও দূর হয়ে যায়। তাদের আর বুঝতে বাকি থাকে না ঐশীর মনোভাব। কেয়া বা সবুজ কেউই মুখে কিছু বলে না। দুজনের দমে যাওয়া দেখে সাদ্দাম কিছুটা সাহস পায়। মেকি হেসে বলে, হ্যাঁ, কেন না, রাজু এখানেই বসো। না না বড়বাবু, আমি এখানে বসতে পারবো না। কেন পারবি না? বস। না সমস্যা নেই, আমি রুমে গিয়েই খেয়ে নেবো। দুজনের কথার মাঝে ঐশী ফট করে বলে, প্লিজ ভাইয়া বসো না, আজকে আমরা সবাই একসাথে খাই, প্লিজ প্লিজ বসো। ঐশী বায়না ধরতে থাকে। কেয়া যত মেয়েকে দেখছে ততই অবাক হচ্ছে। সে এমনভাবে ঐশীকে তৈরি করেছিল যে ঐশী রাজুকে দেখতেই পারতো না। আর সেই মেয়ে এরকম কখন কিভাবে হয়ে গেল কেয়া টেরই পেল না। ঐশীর জোরাজুরিতেই রাজু বসতে বাধ্য হয়। ঐশীর অপোজিটে বসতে নিলেই ঐশী তাকে থামিয়ে দিয়ে নিজের পাশে চেয়ার টেনে দিয়ে বলে, এখানে বসো। রাজু সবার মুখের দিকে একবার তাকায়, তারপর বাধ্য হয়ে ঐশীর পাশে গিয়ে বসে। ঐশী নিজের হাতে রাজুর প্লেটে খাবার তুলে দেয়।
কেয়া সব কিছু দেখে নিজেকে কোনোভাবে সামলে নেয়, কোনো মতে তার রাগটা দমিয়ে রাখে। চুপচাপ দেখতে থাকে মেয়ের কার্যকলাপ। সালমা খুশি মনে রাজুকে খাওয়াতে থাকে। সাদ্দামও নিজের প্লেট থেকে রাজুর প্লেটে খাবার তুলে দেয়। সবার হাসাহাসি আনন্দ দেখে কেয়া মনে মনে জ্বলতে থাকে। মনে মনে বাঁকা হেসে বলে, যত ইচ্ছে তত আনন্দ আজ করে নে, কালকেই এ বাড়ি থেকে বের হতে হবে। তোকে কালকে বাড়ি থেকে বের করে দিয়েই আমি দম ফেলবো। যদি না বের করেছি তবে আমার নামও কেয়া চৌধুরী না। ভোরবেলা সবে মাত্র সূর্য পশ্চিম আকাশে উঠতে শুরু করেছে। রাজু বিছানায় ঘুমিয়ে আছে, এখনও সে ঘুমে বিভোর। হঠাৎ চেঁচামেচির আওয়াজে তার ঘুম ছুটে যায়। সে পিটপিট করে চোখ জোড়া টেনে তোলে, বিছানায় উঠে বসে, হাই তোলে। পাশে তাকিয়ে দেখে কামরুল নেই। এত সকালে বাবা কোথায় যাবে ভেবে পাচ্ছে না রাজু। ওইদিকে চৌধুরী বাড়ি থেকে চেঁচামেচির শব্দ আসছে। রাজু কান উঁচু করে শোনার চেষ্টা করে। কেয়ার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তবে কি বলছে তা পরিষ্কার নয়। সকাল সকাল আবার কি হয়েছে দেখার জন্য রাজু বিছানা থেকে নেমে আসে। চোখ ডলতে ডলতে এগিয়ে যায় চৌধুরী বাড়িতে। ড্রয়িং রুমে সবাই রয়েছে। কামরুলও সদর দরজার কাছাকাছি দাঁড়িয়ে। কেয়া অনবরত চিৎকার করে যাচ্ছে। রাজু বোঝার চেষ্টা করে এখানে হচ্ছেটা কি। আমার সর্বনাশ হয়ে গেল। এত বড় সর্বনাশ কে করলো? এর আগে কখনো এমন হয়নি। কে করলো আমার এত বড় সর্বনাশ? কেয়াকে জিজ্ঞাসা করে। কি হয়েছে কেয়া? আমার বড় সর্বনাশ হয়ে গেছে ভাবি। আহ, কি সর্বনাশ সেটা বলবে তো। তখন থেকেই চেঁচামেচি করছো। কি হয়েছে খুলে না বললে আমরা বুঝবো কেমন করে? হ্যাঁ বল, আমাদের কি হয়েছে? আমার ঘর থেকে চুরি হয়েছে। গত বছরেই তোমার দেবর আমাকে 1 ভরি স্বর্ণের গহনা কিনে দিয়েছিল। সেগুলো আমি খুঁজে পাচ্ছি না। কাল দুপুরেই দেখেছি, আজ সকালে উঠে দেখছি আমার গহনা আর নেই। কেয়ার কথায় সবাই চমকে ওঠে। শুধু ঐশীকে স্বাভাবিক দেখাচ্ছে। মনে হচ্ছে সে আগে থেকেই জানতো এমন কিছুই একটা ঘটবে। কি বলছিস তুই? এত দামি গয়না কোথায় যাবে? ঠিক মতো দেখেছিস তো, বা অন্য কোথাও রাখিসনি তো? না ভাবি, আমার স্পষ্ট মনে আছে, আমি লকারেই রেখেছিলাম। কিন্তু কেয়া, আমাদের বাড়িতে তো বাইরের কেউ আসে না, কে চুরি করবে তোমার গহনা? সবুজ সাদ্দামের কথার জবাবে বলে, চুরি করার মানুষের কি অভাব ভাইজান, বাড়িতেই কত চোর ঘরে চলছে। মানে কি বলতে চাইছিস তুই? এত সাধারণ বিষয় বুঝতে পারছো না? তোমার কি মনে হয় কে চুরি করতে পারে? আমার তো এমন কাউকে মনে হচ্ছে না যে গহনা চুরি করতে পারে। হ্যাঁ, আমারও কারোর প্রতি সন্দেহ হচ্ছে না। ওই বাড়িতে চুরি করার মতো কেউ নেই। বাড়িতে না থাকলে কি, বাড়ির বাইরে তো আছে। এই বাড়ির কেউ নেবে না, কিন্তু এ বাড়িতে 2 জন বাহিরের মানুষও থাকে। তুই কি কোনোভাবে কুমরুল বা রাজুকে সন্দেহ করছিস? সন্দেহ করার কি আছে? ওরা ছাড়া আর কেই বা করবে এই কাজ? কেয়ার কথায় কামরুল রাজু দুজনেই চমকে ওঠে। কামরুল অসুস্থ শরীরে বলে, আমরা আপনার গহনা সম্পর্কে কিচ্ছু জানি না। আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নয়। কাজ করে খেলেও আমাদের একটা মানবতা আছে। যাদের দোয়ায় বেঁচে আছি তাদেরই ক্ষতি করার চিন্তা ভাবনা কখনো করব না। সবুজ কামরুলকে ধমক দিয়ে বলে, রাখো তো ভালো মানুষই, এই ভালো মানুষের নাটক অন্য কাউকে দেখাবি। তুই আর তোর ছেলে মিলে আমাদের গহনা চুরি করেছি। যেই দেখেছিস অনেক দামি জিনিস, আর অমনি লোভ সামলাতে না পেরে চুরি করে নিয়েছি। ছোট সাহেব, দোহাই আপনাদের, আমার ছেলেকে চোর বলবেন না। আমরা কিচ্ছুই জানি না। সবুজ, কেয়া, আমাদের কোথাও ভুল হচ্ছে। কুমরুল গত 14-15 বছর ধরে আমাদের বাড়িতে আছে। ও কেমন তা আমরা ভালো করেই জানি। আমার বিশ্বাস কুমরুল কখনো চুরি করবে না। আমারও মনে হয় কামরুল চুরিটা করেনি। কেয়ার মুখে এই কথা শুনে সবুজ চমকে ওঠে। সন্ধিহান দৃষ্টিতে তাকালে কেয়া ইশারায় আশ্বস্ত করে। আমার মনে হচ্ছে চুরির বিষয়ে কামরুল কিছু জানে না, তবে চুরিটা করেছে কে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কে করেছে চুরি? রাজু। রাজু কেয়ার কথায় শখ খায়। অনুনয় স্বরে বলে, না ম্যাডাম, আপনার ভুল হচ্ছে। বিশেষ করে আমি চুরি করিনি। আমি জানি তুই চুরি করেছিস, ছোট লোকের বাচ্চা। কত দামি জিনিস দেখে লোভ সামলাতে পারিসনি। আমরা এতদিন দুধ দিয়ে কালসাপ পুষেছি, যাকে মাথায় তুলেছি আজকে সেই আমাদের বাঁশ মারছে। আমি জানি এই কাজ তুই ছাড়া আর কেউ করেনি। কালকে সন্ধ্যায় তুই উপরে গেছিলি, তখনই তুই আমার গহনা চুরি করেছিস। না, আপনি ভুল ভাবছেন। আমি তো শুধু বড় আব্বুর কথা মতো ফাইলগুলো নিয়ে এসেছি।
আপনার রুমে আমি যাইনি। চোর চুরি করে কখনো স্বীকার করে না। ভালোই ভালোই স্বীকার কর, নয়তো পুলিশ রক্তবদ্ধ হবো। সবুজ, তোদের হয়তো কোথাও ভুল হচ্ছে। রাজু এমন ছেলে নয়, ও চুরি করেনি। ভাই একদম ওর হয়ে সাফাই গাইবে না। তুমি সব সময় ওর পক্ষে কথা বলো বলেই আজ এত বড় একটা কাজ করার সাহস পেয়েছি। তুমি ওকে আদরে আদরে মাথায় তুলবে না। তোমার ছেলে নেই বলে যাকে তাকে ছেলে মর্যাদায় রেখে বাড়িতে যা ইচ্ছে তাই করবে, আমি এটা মানব না। সবুজ, ধমকাচ্ছেন কেন ভাইয়া? ও যা বলছে ঠিকই তো বলেছে। আপনারা ওকে মাথায় তুলে নাচছেন, যার ফলে ও এত সাহস পেয়েছে। আমি জানি এই গয়না রাজুই চুরি করেছে। ঐশী এতক্ষণ সব কিছু চুপচাপ দেখছিল। মায়ের কথার প্রেক্ষিতে এবার ঐশী বলে। মা তুমি যা জানো ভুল জানো। সবাই ঐশীর দিকে তাকায়। মানে কি বলতে চাইছিস তুই? আমি এটাই বলতে চাইছি, তোমার গহনা রাজু কিংবা কামরুল আঙ্কেল দুজনের কেউ চুরি করেনি। তুই কিভাবে এত দৃঢ়ভাবে বলছিস? ওরা যদি নাই চুরি করে তাহলে গয়নাগুলো কোথায় গেল? নিশ্চয়ই হাওয়া হয়ে যায়নি। দাঁড়াও আমি আনছি। ঐশী সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সবাই অবিশ্বাস্য চোখে ঐশীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ঐশী কিছুক্ষণ পর আবার সিঁড়ি বেয়ে নেমে আসে, তার হাতে গহনার বাক্স। ঐশী কেয়ার হাতে বাক্স তুলে দিয়ে বলে। এই নাও তোমার গহনা। কেয়া বাক্সটা হাতে নিয়ে খুলে দেখে সবগুলো গহনাই এখানে রয়েছে। সবুজ আর কেয়া অবিশ্বাস্য দৃষ্টিতে ঐশীর দিকে তাকায়। তারা কিছুই বুঝতে পারছে না এই গহনা ঐশীর কাছে কিভাবে এসেছে, কারণ কাল নিজ হাতে কেয়া আর সবুজ মিলে এই গহনার বাক্স রাজুর ঘরে রেখে এসেছিল। কেয়ার শুকনো ঢোক গিলে ঐশীকে বলে। তুই এই গয়না কোথায় পেলি? ঐশী মৃদু হেসে বলে। লকারই ছিল, আমি তোমার রুমে গিয়েছিলাম, গিয়ে দেখলাম লকার খোলা। গহনা হারিয়ে যেতে পারি, এজন্য আমি আমার কাছে রেখেছিলাম। তোমাকে কখন থেকেই আমি কথাটা বলতে যাচ্ছি, কিন্তু তুমি শুনছই না। কেয়া হতবাক হয়ে যায়। মুখে বলার মতো কিছুই নেই, শুধু অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে ঐশীর দিকে। ঐশী যে তার সাথে বড় ধরনের চালাকি করলো এটা বুঝতে তার বাকি নেই। সাদ্দাম এবার কেয়া আর সবুজকে ধমক দিয়ে বলে। দেখলি তো, প্রমাণ হয়ে গেল রাজু নির্দোষ। আগে সব কিছু যাচাই বাছাই না করে কিভাবে একজনকে দোষী বানাতে পারিস? রাজু এই বাড়িতে কাজের ছেলে হতে পারে, কিন্তু তাকে অপমান করার অধিকার তোর নেই। এভাবে যখন তখন অপমান করবি, আমি এটা মেনে নেব না। আর হ্যাঁ, আমি ওকে নিজের ছেলের মতন দেখি, এতে তোদের কোনো সমস্যা হওয়ার কথা না। সবুজ ভাইয়ের কথায় থমথমে মুখে মাথা নিচু করে ফেলে। কেয়াও আর কিছু বলে না। সাদ্দাম আবার বলে। রাজুর থাকা নিয়ে তো তোদের সমস্যা। যা, আজ থেকে রাজু আর এই বাড়িতে থাকবে না। সাদ্দামের কথায় সবাই তার দিকে চমকে তাকায়। তুমি কি বলছো এসব? এই বাড়িতে না থাকলে রাজু থাকবে কোথায়? রাজুকে আমি হোস্টেলে রাখবো, প্রতিদিন ওকে আমি অপমানিত হতে দেব না। আজকে থেকে রাজু হোস্টেলে থাকবে, পড়াশোনা করবে, যা খরচ হবে সব আমি দেব। তবুও এই বাড়িতে থাকবে না। রাজু, তোর ব্যাগ গুছিয়ে নে, সন্ধ্যায় আমরা বের হব। আর আমি যা বলছি সেটাই আমার শেষ কথা। সাদ্দাম কথা শেষ করে উপরে উঠে যায়। ঐশী ছলছল নয়নে রাজুর দিকে তাকায়। রাজু এত দূর চলে যাবে সে কিছুতেই মানতে পারছে না। রাজু কিছুটা কষ্ট পায়। এই বাড়িতে এতদিন থেকেছে, এখন এই বাড়ি ছেড়ে যেতে হবে ভাবলেই তার কষ্ট হচ্ছে। তবে সে জানে বড় সাহেব তার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। রাজু চুপচাপ বাড়ি থেকে বের হয়ে আসে, যে যার মতো ঘরে চলে যায়। সন্ধ্যা নেমে এসেছে। আকাশে স্নান কমলা রঙের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বাড়ির উঠোনে শিউলি ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে, চারিদিকে নিস্তব্ধ, শুধু দূরের আজানের ধ্বনি ভেসে আসছে। রাজু নিজের ছোট্ট ঘরটায় বসে আছে, ব্যাগ গুছিয়ে ফেলেছে অনেক আগেই। তার পুরনো জামা, কিছু বই আর বড় সাহেবের দেওয়া একটা হাতঘড়ি, এইটুকুই তার সম্পদ। ব্যাগের চেন বন্ধ করার সময় বুকটা হঠাৎ ভারী হয়ে ওঠে তার। এই বাড়ির প্রতিটা কোণে তার কত স্মৃতি লুকিয়ে আছে। উঠোনের আম গাছ, ঐশীর হাসি, সালমা হাতের রান্না, মজা করে খাওয়া, সব যেন চোখের সামনে ভেসে ওঠে। ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন বাজে। সাদ্দাম দরজার সামনে এসে রাজুকে ডাকে। রাজু, বের হবি না? সময় হয়ে গেছে তো। আমার হয়ে গেছে বড় আব্বু। রাজু অসুস্থ বাবার দিকে তাকায়। কামরুল তার সামনেই বসেছে। বাবা, আমি তাহলে আসি। যা বাবা, দোয়া করি একদিন অনেক বড় হয়ে ফিরবি। রাজু চুপচাপ মাথা নিচু করে ব্যাগটা কাঁধে তুলে নেয়। দরজার দিকে হাঁটতে হাঁটতে বাইরে বের হয়ে আসে। দরজার পাশে দাঁড়িয়ে আছে সালমা, তার চোখ লাল, মুখে মৃদু ক্লান্তি, দেখেই বোঝা যাচ্ছে কান্না করেছে।
সালমা এগিয়ে এসে রাজুর মাথায় হাত রাখে। তোর বড় আব্বু তোর ভালো চায় বলেই তো পাঠাচ্ছে। এখন মন দিয়ে পড়াশোনা করবি। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। রাজুর গলা শুকিয়ে যায়। সে নিচু স্বরে বলে। দোয়া করো আমার জন্য বড় মা। সালমার চোখে জল টলমল করে ওঠে। আমার দোয়া সব সময় তোর জন্য রয়েছে। দেখে শুনে থাকিস, তুই শুধু ভালো থাকিস, এইটুকুই আমার চাওয়া। রাজুর চোখ ঝাপসা হয়ে আসে, ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলতে পারে না। রাজু একবার শেষবারের মতো ঘুরে তাকায়। বাড়িটার প্রতিটা ইট যেন তাকে চেনা চোখে বিদায় জানাচ্ছে। দরজার পাশে দাঁড়িয়ে আছে ঐশী, চুপচাপ, কোনো কথা নেই। তার চোখ দুটো ভেজা। রাজুর চোখের সাথে তার চোখ মিলে যায়। এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে যায় যেন ওখানেই। অসংখ্য কথা না বলেই থেকে যায় তাদের মধ্যে অনুশোচনা, কষ্ট আর এক অদ্ভুত টান। দুজনের একে অপরকে বলার মতো হাজারো কথা জমে আছে, তবে আজ তাদের বিনা বাক্যে বিদায় নিতে হচ্ছে। ঐশী ধীরে এক পা বাড়ায়, কিন্তু মুখে কোনো শব্দ আসে না। রাজুও তাকিয়ে থাকে কিছুক্ষণ নীরবে স্থিরভাবে। এক ফোঁটা জল গড়িয়ে পড়ে ঐশীর চোখ থেকে, আর রাজু ব্যাগটা শক্ত করে ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। সালমা দরজার পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে। যে পথে যাচ্ছিস, আল্লাহ সেই পথটাও তোর জন্য সহজ করে দিক। রাজু গাড়িতে উঠে বসে। গাড়ির দরজা বন্ধ হয়। ইঞ্জিন স্টার্ট দেয় সাদ্দাম। গাড়ি ধীরে ধীরে গেট পেরিয়ে বেরিয়ে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে ঐশী। গাড়ির পেছনের আলোটা মিলিয়ে যেতে থাকে অন্ধকারের ভেতরে। তার ঠোঁট নড়ে বিড়বিড় করে বলে, ভালো থেকো রাজু। কিন্তু শব্দটা বাতাসের ভেতর হারিয়ে যায়। ঐশীর চোখ থেকে ঝরে পড়া অশ্রুটা যেন রাতের অন্ধকারে মিশে যায়। আর রাজুর হৃদয়ে জমে থাকা নীরব কান্না গাড়ির জানালা বেয়ে নেমে আসে, অদৃশ্য জলের ফোঁটার মতো। সেই সন্ধ্যায় দুজন মানুষ চুপচাপ হারিয়ে যায় একে অপরের জীবনের ভেতর থেকে। তবুও তাদের চোখে রয়ে গেল এক অপূর্ণ ভালোবাসা। এই সন্ধ্যা থেকে শুরু হয় রাজুর জীবনের সংগ্রাম, শুরু হয় এক নতুন জীবনের অধ্যায়। রাজু এরপর থেকে হোস্টেলেই কাটাতে থাকে, কখনোই আর চৌধুরী বাড়িতে আসেননি। সময় চলতে থাকে সময়ের মতো, সব কিছু পরিবর্তন হতে থাকে, শুধু পরিবর্তন হয়নি ঐশী। সে আগের মতোই রাজুর অপেক্ষায় রয়ে যায়। অপেক্ষার প্রহর গুনতে থাকে প্রতিদিন। তার প্রত্যেকটা দিন কাটতে থাকে বহু কষ্টে। অপর পাশে রাজুও সমান কষ্ট পেতে থাকে। উপলব্ধি করে সেও ঐশীকে অনেক ভালোবাসে, তবে কষ্ট পাওয়া ছাড়া আর তাদের কিছু করার নেই। রাজু মাসের পর মাস কাটতে থাকে এভাবেই হোস্টেলে। সময় ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। ঋতুর পালাবদল ঘটে প্রকৃতিতে। মধ্য ধীরে ধীরে কেটে যায় আরও 3টা বছর। চৌধুরী বাড়ির সব কিছু আগের মতোই আছে। কামরুল এখনও এখানে কাজ করে, তবে বাড়িতে আরও একজন কেয়ারটেকার আনা হয়েছে। কামরুল আর আগের মতো সব কাজ একা হাতে সামলাতে পারে না, এই জন্য নতুন করে আরও একজনকে আনা হয়েছে। সবুজ আর সাদ্দাম তাদের কোম্পানি সামলাতে ব্যস্ত। দুজন মিলে একসঙ্গেই শেয়ার কোম্পানির কাজ করে। তবে আগের চেয়ে কে কিছুটা শান্তশিষ্ট হয়ে গেছে। সে আর আগের মতো খিটখিটে অহংকারী মেজাজ দেখায় না। একদম বিনয়ী না হলেও অনেকটাই শুধরে গেছে। সবাই নিজের মতো নিজেকে মানিয়ে নিয়েছে, শুধু মানাতে পারেনি ঐশী। এখনও সে আগের মতোই রাজুর প্রতি আসক্ত। তার প্রত্যেকটা অপেক্ষায় রাজুর জন্য। বাড়িতে অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছে, তবে ঐশী সাফ জানিয়ে দিয়েছে সে অন্য কাউকে বিয়ে করবে না। এখন বাড়ির সবাই জানে ঐশী আর রাজুর বিষয়টা। শেষমেশ কেয়া সবুজ মেয়ের বিয়ে দেওয়ার হাল ছেড়ে দিয়েছে, তবে রাজুর বিষয় কিছুই ভাবেনি। ঐশী আরও একটু বেশি আপসেট হয়ে পড়েছে। তার আর রাজুর দূরত্বে এই 3 বছরে এখনো পর্যন্ত একবারের জন্য রাজু বাড়ি ফেরেনি। সে এখন কোথায় আছে, কেমন আছে, তা কেয়া, সবুজ কিংবা ঐশী তিনজনেরই কেউ জানে না। সাদ্দাম, সালমা আর কামরুল জানলেও কখনো রাজুর ব্যাপারে কিছুই বলেনি। ঐশীও সাহস করে জিজ্ঞেস করতে পারেনি, আর কেয়া সবুজ তো কখনোই জিজ্ঞেস করার প্রয়োজন বোধও করে না। বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে কেয়া। তার পরনের শাড়ির আঁচল অর্ধেক মেঝেতে ঝুলছে, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথার চুলের 2-1টা সাদা হতে চলেছে। তার চেহারায় আর আগের মতো চাকচমক নেই, কেমন এক বয়সের ছাপ পড়ে গেছে।
সবুজ নিঃশব্দে কেয়ার পেছনে এসে দাঁড়ায়, শুকনো কণ্ঠে বলে, শীত পড়ছে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কেয়া চোখের ইশারায় বাইরে দেখিয়ে বলে, নিজে হাতে নষ্ট করা ফসল দেখছি। সবুজ কেয়ার ইশারায় বাইরে তাকায়। ঐশী গম্ভীর কাঁদো কাঁদো মুখ নিয়ে ভেতরে ঢুকছে। কলেজ থেকে ফিরছে, তার কাঁধে স্কুল ব্যাগ, মুখটা কেমন সাদা ফ্যাকাশে হয়ে গেছে। কেয়া অন্যমনস্ক হয়ে বলে, আমরা কি মেয়ের ভালো করতে গিয়ে খুব বড় ভুল করে ফেললাম? তোমার এমন মনে হচ্ছে কেন? তুমি কি ঐশীর পরিবর্তনটা দেখোনি? 3 বছর আগের ঐশী আর এই ঐশীর কত তফাৎ। আমার হাসি খুশি থাকা মেয়েটা কেমন ভেঙে পড়ল। এই 3 বছরে আমি খুব কমই দেখেছি তাকে প্রাণ খুলে হাসতে। নিজেকে কেমন ঘরবন্দি করে রাখে। আমাদের সাথেও ঠিকমতো কথা বলে না, ঠিকমতো খায় না। রাজু যাওয়ার পর থেকেই তার পাগলামো বেড়েছে, ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এছাড়া আমাদের আর কিছুই উপায় ছিল না। কেউ কি চাইবে নিজের মেয়েকে জেনে শুনে একটা চাকরের ছেলে হাতে তুলে দিতে? চাকরের ছেলে এই পরিচয়টাও মেনে নিলাম, কিন্তু ও আমার মেয়েকে খাওয়াবে কি? আমার বাড়িতে যেভাবে থাকে ওদের কাছে থাকলে কি সেই সুখটা পাবে? মেয়ের জেদের কাছে আমরা দুজন হেরে গেছি। তবে এটা মেনে নিতে পারছি না, রাজু যদি অন্তত একটা চাকরি করতো, সাধারণ একটু মাথা তুলে দাঁড়ানোর মতো অবস্থায় পৌঁছেতো, আমি আর বাধা দিতাম না। সব বাবাই চায় নিজের মেয়ের সুখ। এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু ঐশীকে কিভাবে বোঝাবো? যেভাবেই হোক বোঝাতেই হবে। আমি মান সম্মানের কথা আর ভাবছি না, তবে অন্তত মেয়ের সুখের কথা ভাবতেই হবে। সবুজ কেয়াকে নিয়ে ভেতরে চলে যায়। ঐশী রুমে ফ্রেশ হয়ে এসে বসে, বিছানায় 2 পা তুলে মন খারাপ করে বসে থাকে। তার প্রত্যেকটা নিঃশ্বাসে দীর্ঘশ্বাস বের হয়ে আসছে। সব সময় চোখে ভাসছে রাজুর হাস্যোজ্জ্বল মুখটা, চোখে ভাসছে খুব অল্প সময়ে কাটানো গভীর স্মৃতিগুলো। ঐশীর চোখ থেকে এক ফোঁটা নোনার জল গড়িয়ে পড়ে। সে ভারাক্রান্ত মনে বিড়বিড় করে বলে, প্লিজ ফিরে এসো রাজু। আমি প্রতিদিন তোমার অপেক্ষায় কুরে কুরে মরছি। আমি তোমাকে ছাড়া সত্যি অসহায় হয়ে পড়েছি। তোমার কি মনে পড়ে না আমার কথা? এতটুকু কি মনে পড়ে না? মানুষ বাড়িতে একসাথে বিড়াল কুকুরের সাথে কাটালেও তো 2-1 বার মনে পড়ে। আমি কি তাদের চেয়েও নিচু ছিলাম? তুমি একবারও খুঁজে দেখলে না আমাকে? কিন্তু আমি তোমাকে খুঁজেছি প্রত্যেক মুহূর্তে, তোমাকে পাগলের মতো খুঁজেছি। আমি এখনও তোমাকে ভালোবাসি, সেই আগের মতোই ভালোবাসি। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বেশিই যাব। আমাকে ভুলে যেও না রাজু, অন্তত একবার ফিরে এসো। কাঁদো মনে কথাগুলো বলতে থাকে, অমনোযোগী হয়ে ভাবতে থাকে রাজুর কথা। তার ভাবনার ছেদ ভাঙে ফোনের সাইন। টুম করে মেসেজ আসে পরপর 2টা। ঐশী কিছুটা চৌবিত নয়নে ফোনের দিকে তাকায়। কিছুটা দূরেই ফোনটা পড়ে আছে, ইচ্ছে করছে না, তবুও কৌতূহলবশত ফোনটা হাত বাড়িয়ে নেয়। ফোনে হাত নিতেই চমকে ওঠে। ফোনের স্ক্রিনে জল করছে 2টা মেসেজ। মিসেস ঐশী, আপনার অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে। খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। ঐশী কিছুটা চমকে ওঠে। মেসেজটা কে পাঠাতে পারে ভেবে পাচ্ছে না। সে শুধু অপেক্ষা করে রাজুর জন্যই। তাহলে কি মেসেজটা রাজু পাঠিয়েছে? প্রশ্নটা মাথায় আসতেই ঐশী ধরফর করে সোজা হয়ে বসে। নম্বর চেক করে দেখে আননোন নাম্বারে। সে সঙ্গে সঙ্গে ওই নম্বরে কল দেয়, তবে হতাশ হয়, ফোন বন্ধ। ঐশী বেশ কয়েকবার ফোন দিলেও কল যায় না, নম্বর বন্ধ দেখাচ্ছে। ঐশীর মাথায় নানান চিন্তা জেঁকে বসে। কে হতে পারে এটা? এটা কি আসলেই রাজু? তাহলে কি সত্যিই তার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে? কামরুল বাড়ির বাইরে বাগানের কাজ করছে। বাগানটা সাদ্দামের তৈরি। সাদ্দাম ফুলপ্রেমী, বড্ড শখ করে বাগানটা তৈরি করেছে। দেশ বিদেশি নানান ফুলের সমারোহ। কেউ প্রথম দেখলে চোখ ফেরাতে পারবে না। বাড়ির আরেকজন কেয়ারটেকার থাকলেও এটা কামরুলই দেখাশোনা করে। এখানে আর অন্য কাউকে সাদ্দাম অ্যালাউ করে না। কামরুল ধীরে ধীরে গাছের নিচে ময়লাগুলো পরিষ্কার করছে। এমন সময় গাড়ি নিয়ে সাদ্দাম বাড়ির ভেতর আসে। গাড়ি থেকে নেমে আসে সে, সঙ্গে সবুজও। দুজন একসাথেই এসেছে। কামরুলকে দেখে সাদ্দাম মিষ্টি কণ্ঠে বলে, কমরুল, আজকে তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। কামরুল কাজ করতে করতে থেমে যায়। কি খুশির সংবাদ বড় সাহেব? আছে, তবে সেটা তোমার জন্য সারপ্রাইজ। সন্ধ্যাবেলায় পেয়ে যাবো। আমার রাজু কি চাকরি পেয়েছে? ওর কি চাকরি হয়ে গেছে? সাদ্দাম হেসে বলে, বললাম তো সারপ্রাইজ, সন্ধ্যাবেলায় সব জানতে পারবে। এখন কাজ করো।
কামরুল মাথা নাড়ায়। সাদ্দাম সামনের দিকে এগিয়ে যায়। সবুজ সাদ্দামকে জিজ্ঞেস করে, ভাই রাজু কিসের চাকরি পেয়েছে? সেটা আসলেই জানতে পারবি। রাজু কি আসবে? হ্যাঁ, আজকে সন্ধ্যায় আসবে। কেন, তোদের সমস্যা হবে? না না, সমস্যা হবে কেন? না, রাজু এই বাড়িতে আসলে তোর আর কে আর সমস্যা হতেও পারে। না ভাই, আগের কথা বাদ দাম। এখন আর আমরা আগের মতো নেই। রাজুর প্রতিও আমাদের আর কোনো ভ্রুক্ষেপ নেই। ও এই বাড়িতে সারা জীবন থাকলেও আমাদের অসুবিধা নেই। ছেলেটা অনেক বছর পর বাড়িতে ফিরেছে, বেশি দিন থাকবেও না। তোদের কাছে একটা অনুরোধ, এই কয়েকটা দিন আর ওকে কোনোভাবে অপমান করিস না। সাদ্দামের কথায় সবুজ কিছুটা লজ্জিত হয়। আগের করা ব্যবহারের জন্য সে আসলেই লজ্জিত। সময় অনেক কিছুই পরিবর্তন করতে থাকে, মানুষের মনেরও পরিবর্তন ঘটাতে থাকে। তাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোনটা ঠিক আর কোনটা ভুল। সময় বয়ে যেতে থাকে, দিনের কুসরত ফুরিয়ে সন্ধ্যার অন্ধকার ছড়িয়ে পড়ছে সবখানে। দূর থেকে ভেসে আসছে এখনো কিছু কিছু মসজিদের আজান। কামরুল তার ঘরের দরজায় বসে আছে। কিছুক্ষণ আগেই সাদ্দাম ফোন করে বলেছে যেন সে বাইরে দাঁড়িয়ে থাকে। কামরুল কিছুটা ধারণা করেছে আজ কি হতে চলেছে, তবে নিজের চোখে না দেখা পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারছে না। কামরুলের ভাবনার মাঝেই গাড়ির হর্ন বেজে ওঠে। সাদ্দামের সাদা মাইক্রো বাড়ির মধ্যে এসে থামে। কামরুল দরজা থেকে উঠে গাড়ির কাছে এগিয়ে যায়। গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন দুজন, একজন সাদ্দাম আরেকজন রাজু। রাজুর পরনে সেনাবাহিনীর পোশাক। কামরুল এতদিন পর ছেলেকে দেখে আর নিজেকে সামলাতে পারে না, ছুটে গিয়ে জড়িয়ে ধরে। রাজু বাবাকে জড়িয়ে ধরে। এতদিন পর তুই এসেছিস, কত অপেক্ষা করেছি তোর জন্য বাবা। আজকে তোকে কাছে পেয়ে আমার মনটা শান্ত হয়ে গেল। হ্যাঁ বাবা, আমি এসেছি। আসতে তো আমাকে হতোই। তোর গায়ে সেনাবাহিনীর পোশাক, তোর চাকরি হয়ে গেছে। হ্যাঁ বাবা, তোমার ছেলের স্বপ্ন পূরণ হয়েছে। এখন তোমার ছেলে শুধু রাজু নয়, তার আরও একটা পরিচয় আছে। এখন সে মেজর নিলয় চৌধুরী। কামরুল রাজুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে, কপালে মুখে চুমু দেয়। বাবা ছেলের এই সুখের মুহূর্ত হাসি মুখে উপভোগ করতে থাকে সাদ্দাম। অবশেষে তাদের কথা শেষ হলে সাদ্দাম রাজুকে ভেতরে নিয়ে যেতে নেয়। কামরুলও তাদের সঙ্গে আছে। রাজুর ভালো নাম ছিল নিলয়, আর চৌধুরী তকমাটা সাদ্দামই দিয়েছে। এখন সব কাগজপত্রে দেওয়া আছে নিলয় চৌধুরী। চৌধুরী বাড়ির মধ্যে রান্নার গন্ধে মোমো করছে। সালমান নিজ হাতে রান্না করছে একের পর এক পদ, সবগুলোই রাজুর পছন্দের রান্না। হাতে হাতে হেল্প করছে কাজের মহিলা। তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। কাজের মহিলা গিয়ে দরজা খুলে দেয়। সালমা রান্নাঘর থেকে বেরিয়ে আসে, কে এসেছে দেখার জন্য। সদর দরজায় রাজুকে দেখে সালমা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে রাজুকে। রাজু এতদিন পর সালমাকে দেখে খুশিতে আনন্দিত হয়ে যায়। এতদিন শুধু সাদ্দামের সঙ্গেই রাজুর দেখা হয়েছে। সালমা কামরুলের সাথে কথা হলেও কখনো দেখা হয়নি। সালমা রাজুকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয়। অনেক দূর থেকে এসেছিস, এবার এখানে বস, আমি খাবার বাড়ছি। আজ তোর পছন্দের সব খাবার রান্না করেছি। হ্যাঁ বড় মা, তাড়াতাড়ি সব কিছু রেডি করো। কতদিন তোমার হাতে রান্না খাইনি, আজকে পেট ভরে খাবো। রাজুর কথায় সাদ্দাম সালমা মিষ্টি করে হাসে। রাজু এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজতে থাকে আরও একজনকে। রাজুর চোখ গিয়ে থেমে যায় ওপরে। ঐশী রুম থেকে বের হচ্ছে। সে এখনো রাজুর উপস্থিতি টের পায়নি। রাজু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঐশীর দিকে। বসা থেকে দাঁড়িয়ে যায়। ঐশী আগের চেয়ে অন্যরকম হয়ে গেছে। মুখে কেমন একটা মায়া মায়া ভাব, চোখের নিচে গাঢ় কালির দাগ, চুলগুলো এলোমেলো। নেভি ব্লু একটা কামিজ পরেছে। তার সাধারণ পোশাকেও রাজু তার দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। ঐশী নামতে নামতে চোখ পড়ে যায় রাজুর দিকে। তার পা জোড়া আপনা আপনি থেমে যায়। বুকের মধ্যে অদ্ভুত অনুভূতি তৈরি হয়। কেন যেন রাজুকে দেখে তার চোখ উপচে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। কিছুক্ষণ থেমেই ঐশী ছুটে দৌড়ে যায় রাজুর কাছে। রাজু কিছু বুঝে উঠতে পারার আগেই ঐশী তাকে জাপটে ধরে চিৎকার করে কেঁদে ওঠে, যেন আজ তার কান্নার বাঁধ ভেঙে গেছে। রাজু কিছুটা মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। কিছুক্ষণের জন্য হৃদয় স্পন্দন থেমে যায়। রাজুও ধীরে ধীরে ঐশীকে জড়িয়ে ধরে। সাদ্দাম সালমা কামরুল অবাক হয়ে যায় ঐশীর কাণ্ডে। ঐশী কেঁদে কেঁদে রাজুকে বলে, তুমি আমাকে এভাবে ছেড়ে গেলে কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ভালোবাসি।
আমি এবার আর কিছুতেই তোমাকে হারাতে দেব না। এবার আর আমি তোমাকে হারাতে পারবো না। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ লাগে। তুমি প্লিজ আমাকে আর ছেড়ে যেও না। রাজু ঐশীকে শান্ত কণ্ঠে বলে। আমি আর হারিয়ে যাব না ঐশী। আমি আর হারাতে আসিনি। এসব হারালে তোমাকে নিয়েই হারাবো। আমি যেখানে যাব তুমিও সেখানেই থাকবে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখনই কান্নাকাটি শুনে ওপর থেকে কেয়া আর সবুজ নেমে আসে। কেয়া চিৎকার করে মেয়েকে ধমক দেয়। ঐশী, ঐশী মায়ের ধমকে চমকে ওঠে। রাজু ঐশীকে ছেড়ে দেয়। দুজনে পাশাপাশি হয়ে দাঁড়ায়। তোমার এত বড় সাহস হয় কোথা থেকে? আমি কি তোমাকে এতদিন এই শিক্ষা দিয়েছি? কেয়া ঐশীকে বকাবকি করতে থাকে। ঐশী অনবরত চোখের জল ফেলছে। রাজু কেয়া আর সবুজকে বলে। আমি আপনাদের কিছু কথা বলতে চাই। সবুজ গম্ভীর কণ্ঠে বলে। বলো কি বলতে চাও? আমি এবং ঐশী একে অপরকে ভালোবাসি। এতদিন আমি বেকার ছিলাম, কিন্তু এখন এখন আমি একজন মেজর। অনেক কিছু না পারি, অন্তত আপনার মেয়েকে দুবেলা ভালো মতো দুমুঠো খেতে দিতে পারবো। আমরা কেউ কাউকে ছাড়া সুখে থাকবো না। প্লিজ আপনি এটা মেনে নিন। সবুজ কোনো জবাব দেয় না। রাজু মাথা নিচু করে ফেলে। সাদ্দাম বলে। সবুজ, রাজু কিন্তু খারাপ কিছু বলেনি। এখন ওর অবস্থা এতটাও খারাপ না। তাছাড়া ঐশীকে তো দেখেছিস, ঐশী কখনো রাজুকে ছাড়া ভালো থাকবে না। তুই ওদের ভালোবাসা মেনে নে। সাদ্দাম, সালমা সবাই মিলে কেয়া আর সবুজকে বুঝিয়ে বলতে থাকে। তারা দুজন কিছুক্ষণ চুপ থাকে। তারপর সবুজ বলে। আমি রাজি। ভাই তুমি ওদের বিয়ের ব্যবস্থা করো। আমিও রাজি। মা বাবার সিদ্ধান্তে ঐশীর মুখে হাসি ফুটে ওঠে। রাজু ও ঐশী খুশি মনে একে অপরের দিকে তাকায়। তাহলে আজকেই ঘরোয়াভাবে ওদের বিয়ে হবে। তাছাড়া অনুষ্ঠান করার মতন পরিস্থিতি এখন নেই। রাজুর চাকরিও সমস্যা হবে। কি বলছিস সবুজ? ঠিক আছে, আমি রাজি। কমরুল, তোমার কোনো সমস্যা নেই তো? না সাহেব, ঐশী মায়ের সাথে আমার ছেলের বিয়ে হবে, এটাই তো আমাদের ভাগ্য। তাহলে আর সমস্যা কি? আজকেই বিয়ে হবে। চৌধুরী বাড়িতে বিয়ে তোড়জোড় শুরু হয়। রাতেই ঐশী আর রাজুর বিয়ে হয়ে যায়। তারা চৌধুরী বাড়িতেই থাকতে থাকে। রাজুদের বৈবাহিক সম্পর্কে ধীরে ধীরে 7 দিন পেরিয়ে যায়। 7 দিন পর রাজু ঐশী চৌধুরী বাড়িতেই থাকে। রাজু কামরুলকে আর কাজ করতে দেয় না। সে চেয়েছিল অন্য বাড়িতে যেতে, তবে সাদ্দাম যেতে দেয়নি। কামরুল শহর সবাই এই বাড়িতেই সম্মানের সাথে থাকবে। নতুন করে বাড়িতে কাজের লোক আনা হবে। কেয়া, সালমা আর ঐশী মিলে সকাল সকাল রান্নাঘরে রান্না করছে। কামরুল ড্রয়িং রুমে রয়েছে। রাজু উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সোফায় বসতেই সালমা বলে। রাজু, আমাকে কিছু পুরনো ছবি টাঙিয়ে দিবি? কোথায় বড় মা? সালমা ড্রয়িং রুমের সামনের বড় দেওয়াল দেখিয়ে বলে। এখানে? ঠিক আছে, এনে দাও। সালমা ভেতর থেকে দুটো ছবি এনে রাজুর হাতে দেয়। দুটোই বড় কাচের ফ্রেমে। একটাই ছোট্ট একটি বাচ্চা 1 থেকে 2 মাসের, অপরটি নীলা আর রাজীবের কাপল পিক। তাদের কোলে 1 থেকে 2 মাসের সেই বাচ্চাটা। রাজু ছবি দুটো দেওয়ালে টাঙিয়ে দেয়। ছবিগুলোর দিকে তাকিয়ে বলে। বড় মা, এগুলো কি? ওই যে দুজন দাঁড়িয়ে, ওরা আমার ননদ আর ননদের স্বামী, নীলা, রাজীব। কোথায় আছে ওরা? আমি তো কখনো দেখিনি। ওরা আর বেঁচে নেই। কাঁদো কণ্ঠে কথাটা বলে সালমা। রাজু কিছুটা আপসেট হয়ে যায়। তারপর নিচু কণ্ঠে বলে। আর ওই বাচ্চাটা? ওইটা আমার 7 রাজার ধন, আমার কলিজা, আমার মানিক, আমার ছেলে অয়ন, যাকে আমি প্রায় 24 বছর আগেই হারিয়ে ফেলেছি। রাজু জানতো সাদ্দাম আর সালমার একমাত্র ছেলে মারা গেছে। এরপর আর কখনো তাদের বাচ্চা হয়নি। আজকে সে দেখে নিল অয়নকে। কামরুল এদের কথা শুনলেও কখনো চোখে দেখেনি। সে ঘাড় ঘুরিয়ে এই ছবির দিকে তাকায়। তাকাতেই বড় একটা চমক খায়। ছবির মানুষ দুটোকে সে চেনে। শুধু চেনেই না, খুব ভালো করেই চেনে। বড় ম্যাডাম, ওই মহিলা দুটো কিভাবে মারা গেছে? সালমা ধীরে ধীরে সবকিছু খুলে বলে। আমরা বাড়ি ফিরলেও সেদিন ওরা ফেরেনি। তারপর চিন্তিত হয়ে সাদমান সেনাবাহিনী নিয়ে রাঙামাটি যায়, তবে কোথাও খুঁজে আর ওদেরকে পায় না। পুরো একটা দিন কেটে যাওয়ার পর পাথরের মধ্যে দুটো লাশ খুঁজে পায়, একটা নীলা, অপরটি রাজীব। যখন আমরা তাকে খুঁজে পাই তখন খুব আগেই ওরা মারা গেছে। ওদের লাশ পেলেও অয়নের কোনো হদিশ পাইনি। অয়ন কোথায় হারিয়ে গেল সেটাও জানি না। অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। শেষমেশ হতাশ হয়ে ফিরেছি। আমার ছেলেটাকে আমরা হারিয়ে ফেলেছি।
হয়তো সেদিনই কোনোভাবে আমার বুকের মানিক মারা গেছে, কিন্তু তার অসহায় বাবা মা তার লাশটাও খুঁজে পায়নি। কামরুল সালমার কথা শুনে চমকে ওঠে। ইতিমধ্যে ড্রয়িং রুমে এসে হাজির হয়েছে সবাই। সাদ্দাম, সবুজ, কিয়া, ঐশী সবাই রয়েছে। কামরুল অবাক চোখে একবার রাজু আর একবার সালমার দিকে তাকায়। আপনাদের আমার কিছু দেখানোর আছে, আমি এখনই আসছি। কামরুল ছুটে বাইরে চলে যায়। সালমার সহ সবাই কিছুটা অবাক হয়। কামরুল কিছুক্ষণের মধ্যে আবার ফিরে এসে তার হাতে ছোট্ট বাচ্চার একটা জামা আর প্যান্ট। এগুলো দেখুন তো, চিনতে পারেন কিনা? সালমা ছোট্ট জামা কাপড় দুটো হাতে তুলে নেয়। এগুলো অয়নের, চিনতে অসুবিধা হয় না। সালমা ঢুকরে কেঁদে ওঠে। এগুলো তো আমার ছেলে অয়নের। তুমি কোথায় পেলে এগুলো? সেদিন রাতে নীলা আর রাজীব স্যার অজ্ঞান হয়ে পড়েছিল। আমি আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, তখন বাচ্চা শব্দ পাই। খোঁজাখুঁজির পর আয়ানের দেখা মেলে। ফুটফুটে বাচ্চাটা দেখে তাকে আর মৃত্যুর মুখে রেখে যেতে পারিনি। রাতে আমাদের সাথে নিয়ে কুমিল্লায় চলে আসি। 1.5 মাস পর যখন সব কিছু ঠিক হয়, তখন রাঙামাটিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তার পরিবারের হদিশ পাইনি। তারপর থেকে বাচ্চাটা আমাদের কাছেই লালন পালন করি। কামরুলের মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সাদ্দাম ছুটে আসে কামরুলের কাছে। কি বলছো কমরুল? তাহলে কোথায় আমার ছেলে, কোথায় আয়ান? কামরুল ইশারা করে রাজুকে দেখিয়ে দেয়। এটাই আপনাদের অয়ন, রাজুই অয়ন। সাদ্দাম আর সালমা ছলছল নয়নে রাজুর দিকে তাকায়। সবাই থম মেরে যায়। রাজু নিজেও অবাক হয়ে যায়। সে জানতো কামরুল তার বাবা নয়, তাকে খুঁজে পেয়েছে। কিন্তু সালমা, সাদ্দামই তার বাবা মা, এটা কখনোই কল্পনা করেনি। দুজনে গিয়ে রাজুকে জড়িয়ে ধরে। অয়ন, বাবা আমার, এতদিন আমার কাছেই ছিলি, অথচ আমি একবারের জন্যও বুঝতে পারিনি। রাজু মা বাবাকে জড়িয়ে ধরে। তিনজনের মোহাব্বত দেখে সবার চোখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। ঐশীও হাসি মুখে তাকিয়ে থাকে। রাজু সালমার সাদ্দামের সঙ্গে কামরুলকে জড়িয়ে ধরে। এদের চেয়ে কামরুলও কোনো অংশে তাদের চেয়ে কম নয়। রাজু তিনজনকে জড়িয়ে ধরে বলে, তোমরা তিনজনই আমার মা বাবা। তোমাদের ছাড়া অনেকদিন থেকেছি। আমি আর তোমাদের হারাতে চাই না। তোমাদের সাথে এভাবেই আজীবন থাকতে চাই। সকলের মুখে হাসি ফুটে ওঠে। সবাই আনন্দে মেতে ওঠে। চৌধুরী বাড়ি নতুন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। গড়ে ওঠে এক অসীম বন্ধন, যা আজীবন রইবে।